2000-এর বেশি শিক্ষার্থীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং আইসিটি মন্ত্রণালয় থেকে অর্থায়নে তিনি কিন্তু জাপানেও গিয়েছে, প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রায় 200-র বেশি সেমিনার এবং ওয়ার্কশপ তিনি কোঅর্ডিনেট করেছেন অ্যাজ আ কিনোট স্পিকার, লেকচারার। সো আমরা খুবই অনার্ড আজকে তাকে আমাদের মাঝে পেয়ে, এবং সেই সাথে তিনি কিন্তু একজন লাইসেন্সড অ্যামাচার রেডিও অপারেটর। তো আমরা আজকে ভালো কিছু শিখতে যাচ্ছি, অনেক অনেক ভালো সেশন হবে একটা। কারণ উনি দীর্ঘদিন যাবত রোবোটিক্স, মেশিন লার্নিং এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে কাজ করে, এবং এই ইন্ডাস্ট্রিতে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখানোর একটা দারুণ দক্ষতা তার আছে, যেটা শিক্ষার্থীদের জন্য শেখা সহজ করে তোলে এবং বাস্তবমুখী করে তোলে। তো আমরা মনে হয় আর দেরি না করি, যেহেতু 9টা 5 বেজে গিয়েছে, আহ আমি অনুরোধ করব ভাইয়াকে আজকের ক্লাসটা শুরু করার জন্য, প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধা এবং যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ এই রাতের বেলা আজকে জয়েন করার জন্য। আজকে যদি হচ্ছে যে থার্সডে নাইট, তো অনেকের অনেক প্ল্যান থাকে, বাট আপনারা সবকিছুকে একটা সময় দিয়ে আপনারা এটাকে প্রায়োরিটি দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সো আমার সম্পর্কে বলার জন্য স্নিগ্ধাকে অসংখ্য ধন্যবাদ এবং আইসিটি অলিম্পিয়াডকে ধন্যবাদ। আমরা শুরু করি। শুরু করার আগে একটু আমি অ্যাসিওর হই, এখানে স্নিগ্ধা এখন যারা আছেন আমরা তো এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাই না? সবাই এখানে যারা আছেন এখন সেশনে? জি ভাইয়া। ওকে, ফাইন। সো আপনারা যারা এখন যারা আছেন তারা তো অলরেডি ইলেকট্রিক্যাল বা সিএসসি আমি যতটুকু জানি। সো রোবোটিক্স, আইওটি, মেশিন লার্নিং বা এই টপিকস গুলোর সাথে আপনারা সবাই কম বেশি আপনারা পরিচিত বা জানেন। এখানে আসলে অলিম্পিয়াড সংক্রান্ত যে বই আছে বা যে কন্টেন্ট গুলো আমাকে আজকে প্রেজেন্ট করতে দেওয়া হয়েছে, সেটা আসলে আপনাদের অনেকেরই হয়তো অনেক কিছু জানা থাকবে। তারপরও যেহেতু আমাদের ফর্মালি একটু এটা নিয়ে আর কি একটু চর্চা করার বা একটু গল্প করার সুযোগ দেওয়া হয়েছে, তো আমরা এটা চেষ্টা করবো একটু ডিপলি জানার জন্য। বাট এগুলি ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল পার্ট, এখানে যেহেতু কোনো প্র্যাকটিক্যাল পার্ট সেভাবে নাই। সো আমি চেষ্টা করব উদাহরণ দিয়ে আপনাদেরকে যতটুকু আরো একটু বোঝানো যায়। এর বাইরেও আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমি শুরু করার আগে একটু আপনাদের কাছ থেকে 2টা ফিডব্যাক নিয়ে নিব আগে, তাহলে আমার জন্য বোধহয় একটু কন্ডাক্ট করতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা বোধহয় বই দেওয়া হয়েছে, এই যে আইসিটি অলিম্পিয়াড রোবট এবং মেশিন লার্নিং সিজন 3 এর। এই বইটা কি আপনারা পড়েছেন? আপনারা চাইলে মাইক্রোফোন কি আনমিউট করে বলতে পারেন। এই যে 53 পাতার একটা বই আছে, বইটা কি আপনারা দেখেছেন বা পড়েছেন? একটু যদি আপনারা রেসপন্স করতেন প্লিজ। সবাই একটু ক্লাসে রেসপন্স করবেন, যাতে ভাইয়া ক্লাসটা ভালো মতো করে নিতে পারে। জাস্ট বললেই হবে যে ইয়ে, বা আপনারা টাইপ করেও দিতে পারেন। হ্যাঁ, আপনারা টাইপ করে দিলেও চলবে। না স্যার, আমি দেখিনি স্যার পার্সোনালি। ওকে, ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আর কেউ? আর যারা কোঅর্ডিনেটর আছে, যদি কোনো চ্যাট বক্সে কিছু আসে আমাকে একটু জানাবেন। দেখেনি ওরা। আচ্ছা, এটা আপনাদের ড্যাশবোর্ডেই আপনাদের বই দেওয়া আছে, যে সেখানেই এই কোর্স রিলেটেড সবকিছু আছে। ওকে, যারা দেখেননি কোনো সমস্যা নেই, অনেকে হয়তো দেখে থাকতে পারেন। সো বেসিক্যালি এই বইটাতে আপনার প্রায় মানে 53 পাতার একটা বই এখানে। সো এই বইটাতে আপনার রোবোটিক্স কিভাবে কাজ করে, বেশ কিছু হিস্ট্রি, ডিজাইন কিভাবে করা যায়, প্রোগ্রামিং কিভাবে করা যায়, রোবট কোথায় কোথায় কাজে লাগে, প্রোগ্রামিং, কন্ট্রোল সিস্টেম, অনেকগুলো কন্ট্রোল সিস্টেম আছে পিআইডি, যেমন প্রপোর্শনালিটি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই কন্ট্রোলার কিভাবে ইউজ করা যায়, রোবট অটোনোমাস করতে হলে কি দরকার, ভবিষ্যতে আমরা রোবট কোথায় ইউজ করতে পারি, এবং মেশিন লার্নিং এর বেশ কিছু লার্নিং মডেল এবং কোথায় কোথায় আমরা কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখানো হয়েছে বইটাতে, চ্যালেঞ্জ, সম্ভাবনা। সো অলিম্পিয়াডের জন্য হয়তো এই বইটা বেশ ভালো, এবং এটাতে অনেক ডিটেলসে বেশ কিছু লেখা আছে। তারপরেও এর বাইরে জানার আসলে তো শেষ নাই। এই টপিকস গুলা বা এখানে অনেকগুলা হয়তো আইটেম আছে যেগুলো হয়তো আপনি শুধুমাত্র টপিকসটা জানেন, বা ডিটেলসটা হয়তো আপনারা এতটা ডিটেলসে জানেন না। তখন সেগুলো আপনি চাইলে একটু গুগল বা চ্যাট জিপিটি করে নিতে পারেন। এখন তো আমরা খুব এগুলোতে ইউজ টু।
আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, সো বেসিক্যালি আপনারা এগুলা ইজিলি জেনে নিতে পারেন। সো এই 53 বইটাকে আসলে সংক্ষিপ্ত ভাবে করা হয়েছে এই 13টা স্লাইডে। এর মধ্যে স্টার্টিং আর ক্লোজিং এ একটা না দুইটা নাই। সো বেসিক্যালি 11টা স্লাইডে এই পুরো বইটা একটা সামারি বা জিস্ট দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল, যেটা হয়তো আপনাদের পরীক্ষাতে, আপনারা হয়তো একটা অলিম্পিয়াডের পরীক্ষায় বসবেন, ওটাতে আপনাদের হেল্পে আসতে পারে। সো এখন 9টা 9 বাজে। আমি চেষ্টা করব যে আগামী 30-35 মিনিটের মধ্যে সামারি গুলা বলে যেতে। আমি অন্য এই টপিকস এর এই সেম স্লাইডের উপরে আরো 3টা ক্লাস নিয়ে নিয়েছি, আপনাদেরটা শেষ। সো তাদের থেকে হয়তো আপনাদেরটা আমি একটু কম যাবে, কারণ আপনাদের অনেক টপিকসই হয়তো জানা আছে। আমি লাস্টের দিকে কোশ্চেন অ্যান্সার টাইমটা একটু বেশি রাখতে চাই, যেন যেহেতু আপনারা এই ডিসিপ্লিনেরই লোক, সো আপনাদের হয়তো যদি আরো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনারা জানতে চান, তাহলে আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজে আছে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে আরেকটু বেশি জানতে সাহায্য করার জন্য। সো আমাদের সেশনটা মোটামুটি সেমি ফর্মাল। আমি সেশন নেওয়ার সময় আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা চ্যাট বক্সে দিয়ে রাখতে পারেন। আমি সেশন শেষ হওয়ার পরে চেষ্টা করব সবগুলো প্রশ্ন নিতে। তারপর রোবোটিক্স এবং মেশিন লার্নিং, তো সো রোবোটিক্স শেষ হওয়ার পরে আমি হয়তো 1টা বা 2টা ছোট প্রশ্ন নিতে পারি, আর সবার শেষে আমরা জেনারেলাইজড হচ্ছে যে কোনো প্রশ্ন উত্তর আমরা নিব। আপনারা চ্যাট বক্সে অথবা মাইক্রোফোন আনমিউট করে তখন ওই প্রশ্নগুলো আপনারা দিতে পারেন। আর আমার যাওয়াটা মনে হয় একটু ফাস্ট হবে, কারণ যেহেতু আমার কিছু টাইম লিমিটেশনস আছে। আমি চেষ্টা করবো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু মানে গল্পের মতোই আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। সো রোবোটিক্স এবং মেশিন লার্নিং এই টপিকসটাই বা কেন? সো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা এখন আছি। 5th ইন্ডাস্ট্রিয়াল বা নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়তো কয়েক বছর পরে চলে আসবে, বা হয়তো সামনেই চলে আসছে। বাট 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অনেকগুলো আপনার উইংস আছে। যেরকম আমরা কি কি জানি, এআই আছে, মেশিন লার্নিং আছে, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, 3D প্রিন্টিং, বিগ ডেটা, রোবোটিক্স তো অবশ্যই আছে, আরপিএ, রোবোটিক্স প্রসেস অটোমেশন, এরকম অনেকগুলা উইং আছে, তাই না? আমরা জানি 3D প্রিন্টিং। সো এইগুলোর মধ্যে আমাদের মানে রিয়েল টাইমে সবগুলোই তো আমাদের কোনো সব কাজে লাগে না, সবগুলা হয়তো আমাদের এক্সিকিউশন করার সুযোগ আমাদের দেশে নাই উইংসে। সো বাট আমরা কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো শিখে আমরা আমাদের বর্তমানে এই দেশে থেকে অথবা আমাদের কর্মক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারি, তার মধ্যে রোবোটিক্স এবং মেশিন লার্নিং একটা। রোবট, মেশিন লার্নিং এই দুইটা টপিক সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো শুনে আসছি। এটা আজকে 2025 সাল, 2015 সাল থেকে আসলে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু। সো অলমোস্ট 10 বছর শেষে আগামী বছর আমরা 11 বছরে পা দিব। এটা নিয়ে আসলে আমরা প্রচুর বাজওয়ার্ডে আমরা প্রচুর কিছু শুনেছি, এবং এটার অনেক অ্যাপ্লিকেশনও হয়তো আমরা দেখি। আর এই আপনাদের এই অলিম্পিয়াড রিলেটেডে আপনাদের এই টপিকস গুলা, এই রোবোটিক্স এর বেশ কিছু কোর টপিকস, এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই যে আমরা এখন আমাদের চারপাশে কি আছে, এটা যদি আমরা কাউকে জিজ্ঞেস করি, একজন নন টেক লোক কি করবে? আমাদের চারপাশে কি আছে? বাতাস আছে। সে সিম্পল, হুইচ ইজ ট্রু। বাট যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনারা কি বলবেন? যে আমাদের চারপাশে বায়ুমণ্ডলের মধ্যে অনেক গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, মিথেন আছে, হিলিয়াম আছে, এরকম অনেক কিছু আছে। সো আমরা আমাদের চারপাশে যেমন অক্সিজেন নাইট্রোজেনের পার্সেন্টেজটা বেশি ওটার মধ্যে থাকে, এবং এই বায়ু বা বায়ুমণ্ডলে মানে আমাদের চারপাশে যে বাতাস, এগুলো প্রেসার দেয় বিধায় আমার ফ্রিকশনের জন্য আমরা দাঁড়ায় থাকতে পারি, হাঁটতে পারি, বা আমরা ব্যালেন্স রক্ষা করে চলতে পারি। সো দুইটা অ্যান্সারই আসলে কারেক্ট। বাট আপনি আরেকটু ডিটেলসে বললেন, বা আপনি আরেকটু স্পেসিফিকলি সেগমেন্টেড ওয়েতে আপনি বললেন। সো এই অলিম্পিয়াডে আমাদের এই আজকের এই কোর্সের অথবা মানে সামনের এই আগামী 30-40 মিনিটের উদ্দেশ্য এটাই যে সবই আমরা হয়তো জানি, বাট একটু ডিটেলসে আমরা টপিকস গুলা জানবো, যেন আমাদের হয়তো আমরা একটু ডিটেলসে যখন কারোর সাথে কথা বলবো আমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। সো রোবোটিক্স এবং মেশিন লার্নিং কি আমরা জানি? রোবট মানে কি? যেটা অটোমেটিকলি আমাদের একটা স্পেসিফিক কাজ, তাকে যেটা প্রোগ্রাম করা হয়েছে, তাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই কাজটা সে নিজে নিজে করতে পারবে উইদিন দ্য লিমিট, উইদিন দ্য বাউন্ডারি। এবং তার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের হিউম্যান লাইফকে ইজি করা, আমাদের কোনো যেন বিপজ্জনক কাজ করতে না হয় সেই জিনিসটা নিশ্চিত করে, এবং আমাদের কাজের এফিসিয়েন্সিটা বাড়ানো, এরর কমানো। এটা হচ্ছে আমাদের রোবটের মূল উদ্দেশ্য, আমাদের এই পারপাসটা সার্ভ করে। তো এই পারপাস তো আমাদের বাসার সুইচও পারপাসটা সার্ভ করে, তাই না? আপনার বাসায় যে লাইট আছে, আপনি কি তার জোড়া দিয়ে লাইট জ্বালান, আবার লাইট বন্ধ করার সময় তারটা খুলে দেন, বিষয়টা এরকম? তা তো না। আমরা যেমন ছোটবেলায় মিস্টার বিনে দেখছি যে মিস্টার বিন শুইছে, ঘুমানোর সময় একটা গুলি করে লাইট
মানে উড়াই দিছে এবং পরের দিন আবার নতুন একটা লাইট সে বসেছে। আমরা তো ওইভাবে অন অফ করি না, আমরা কি করি, একটা সুইচ ইউজ করি, রাইট? সো সুইচ অন করলাম, লাইট জ্বললো বা ফ্যান জ্বললো, আবার সুইচ অফ করলাম, লাইট বা ফ্যান অফ করলো। আমার পারপাস সার্ভ করতেছে, আমার লাইফকে ইজি করতেছে, বিপজ্জনক, কারেন্ট নিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে না, এফিসিয়েন্সি বাড়তেছে, মানে সেকেন্ডের মধ্যে করতেছি। তাহলে কি সুইচটাকে একটা রোবট কিনা? ওয়েল, অ্যান্সার ইজ নো। কারণ রোবট হইতে হলে ওর বেশ কিছু স্পেসিফিক তার তার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, যে যে ফিচার গুলো থাকলে আমরা তাকে রোবট বলবো। আমি একটু আগে যাই, আমি আবার পিছনে স্লাইডে আসবো। সো বেসিক্যালি যদি রোবট আমি বলি যে কাকে আমি রোবট বলবো, আগে রোবটের সংজ্ঞাটাতে আসি। রোবটের মধ্যে বেসিক তিনটা জিনিস থাকে, সেন্সর, কন্ট্রোল সিস্টেম এবং অ্যাকচুয়েটর। আমরা জানি একটা মানুষের সাথে যদি আমরা বিবেচনা করে, আমাদের কি সেন্সর, কি চোখ, দৃষ্টিশক্তি, কান, আমরা শুনতে পাই, নাক, গন্ধ নিতে পারি, জিহ্বা, আমরা টেস্ট নিতে পারি, দোজ আর সেন্সরস। এই সেন্সরস উপর বেস করে আমার মস্তিষ্ক একটা ডিসিশন নিতে পারে, বা মানে একটা একটা মানে তথ্যগুলোকে প্রসেস করে সে একটা রেজাল্টে আসতে পারে। এই যে এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এই যে কন্ট্রোল সিস্টেমটা। এবং এই কন্ট্রোল সিস্টেমের পরে বেস করে আমরা একটা অ্যাকচুয়েটর বা একটা এন্ড ইফেক্ট আমরা আনতে পারি, যেমন আমাদের হাত, পা বা আমাদের মুখ, এই যে আমি কথা বলতেছি। সো বেসিক্যালি আমি যে আপনার সাথে কথা বলতেছি বা এই যে আমি হাত নাড়াচ্ছি, এটা আমাকে সিগন্যাল দিচ্ছে কে? আমার ব্রেন দিচ্ছে, রাইট? সো রোবটের ক্ষেত্রে কি হয়, এই ছবিতে দেখে খুব সংক্ষিপ্ত ভাবেই দেওয়া আছে, আপনারা হয়তো এর থেকে ভালো জানেন, বাট এটা জাস্ট হচ্ছে আপনাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার করে। যেরকম অপটিক্যাল সেন্সর আমরা যেরকম দেখি, রোবটের ক্ষেত্রে এরকম অপটিক্যাল সেন্সর কি থাকে, লাইট সেন্সর থাকতে পারে, আইআর থাকতে পারে, ইনফ্রারেড সেন্সর থাকতে পারে, তারপরে এরকম আরো আরো অনেক টাইপের আপনার অপটিক্যাল বেস সেন্সর থাকতে পারে, যেগুলো লাইট নিয়ে কাজ করে বা বিভিন্ন লাইটিং ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে, ডিটেক্ট করতে পারে। তারপরে যেমন আছে মোশন সেন্সর, যেরকম আমরা কি কি সেন্সর জানি রোবোটিক্স এর ক্ষেত্রে, পিআইআর সেন্সর আছে, তারপরে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর আছে, রাইট, যে মোশন ডিটেক্ট করতে পারে বা সামনে অবস্টেকেল ডিটেক্ট করতে পারে। সো এরপরে আবার যেমন সাউন্ড সেন্সর আছে, সাউন্ড মেজার করতে পারে, টেম্পারেচার সেন্সর আছে, এরকম আরো অনেক সেন্সর আছে, হিউমিডিটি সেন্সর আছে, তারপর ফ্লেক্স সেন্সর আছে, যে হাতের মতো দেখবেন যে লম্বা লম্বা থাকে সেন্সর, পাতলা, ওটা যদি বেন্ডিং করেন বা নড়াচড়া করেন, ওটার উপর বেস করে রেজিস্টিভিটিটা চেঞ্জ হয় বা আপনার কারেন্ট ফ্লোটাকে চেঞ্জ হয়, সেটার উপর বেস করে আমার মাইক্রো কন্ট্রোলার বা টোটাল কন্ট্রোল সিস্টেমটা ডিসিশন নিতে পারে। সো রোবটের ক্ষেত্রে এরকম অনেক সেন্সর থাকতে পারে, কোনো রোবটে একটা সেন্সরও থাকে, কোনো রোবটে কাজ বুঝে 10টা সেন্সরও থাকতে পারে। আমরা যেরকম লাইন ফলোইং রোবট এবং অবস্টেকেল রোবট এটা সবচেয়ে বেশি চিনি, রাইট? এর বাইরেও আরো প্রচুর রোবট আছে, শখানেক হাজার খানেক রোবট আছে, বাট এগুলো আমরা সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত। লাইন ফলোইং এর ক্ষেত্রে কি হয়, আইআর সেন্সর ইউজ করি, রাইট? আইআর মানে কি ইনফ্রারেড, যেটা আমরা চোখে দেখি না, যে একটা এমন একটা আলোক তরঙ্গ আমরা চোখে দেখি না, একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, ট্রান্সমিট করে, রিসিভ করে, এই ডেটা একটা পায়। আবার আল্ট্রাসনিকের ক্ষেত্রে কি হয়, আমরা শুনি কত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। সো এর বাইরে যদি কিছু আসে অথবা এর নিচে যদি 20 হার্টজের নিচে কিছু আসে, আমরা শুনতে পাই না। সো এরকম একটা আল্ট্রাসনিক সেন্সর কি করে, এরকম একটা আউট অফ দা মানে আমাদের রেঞ্জের বাইরে একটা সাউন্ড বার্স্ট ও পাঠায় ট্রান্সমিটার, এবং রিসিভার কি করে, ওইটা রিসিভ করে। এই যে গেল এবং আসলো শব্দের যে মানে বাতাসে যে শব্দের ভ্রমণের যে মানে ক্যাপাসিটিটা 340 কিলোমিটার পার সেকেন্ড, বোধ আমি ভুলে গেছি, এটা হয়তো আপনারা জানেন। সো এটার উপর বেস করে কিন্তু সামনের অবস্টেকেল বা যে মুভিং অবজেক্টটা আছে, এটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। সো এই যে ডিটেক্টটা করলাম বা সেন্সর গুলা দিয়ে আমি ডিটেক্ট করলাম, তারপরে কি একটা মাইক্রো কন্ট্রোলার থাকে বা একটা কন্ট্রোল সিস্টেম থাকে। এই যে এখানে একটু যদি দেখেন যে সেন্সর ডাটা পাঠাইলো, তথ্য বিশ্লেষণ, তারপর প্রসেসরের কাজটা কি, সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ আমি একটা রোবট বানায় বলছি যে তুমি লাইন ফলো করো। আমি আপনাদেরকে খুব ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ আপনারা যেহেতু জানেন ওটা আরেকটু ক্লিয়ার হওয়ার। আমি আরো এর থেকে বড় কঠিন মানে এক্সাম্পলও আছে, বাট আমি আপনাদেরকে ইজি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে লাইনটা যাচ্ছে, যদি তুমি সাদার মধ্যে কালো হয় তাহলে কি হয়, আমরা কি জানি, কালো কালো হচ্ছে সময় লাইট অ্যাবজর্ব করে নেয়। অর্থাৎ আল্ট্রাসনিক যদি কোনো লাইট বার্স্ট করে, কালোটা লাইটটা অ্যাবজর্ব করে নিবে, রিসিভার কোনো কিছু পাবে না। তার মানে ও ট্র্যাক করতে হবে যেখান যেখান থেকে সে কোনো আলোর কোনো রিসিভ করতে পারতেছে না, ওইটাই আসলে ওর ট্র্যাক। ও সবসময় লাইনে থাকবে, তাই রোবটটা কন্টিনিউয়াস সেন্স করতে থাকে এবং আগাইতে থাকে। সো এই যে পাইলো, সে যদি কখনো রোবটটা যদি ট্র্যাক থেকে দূরে সরে যায় বা কখনো ডানে বা বায়ে মুভ করে, তখন কিন্তু সিদ্ধান্ত নেয় যে না, রোবটটা ট্র্যাক থেকে ডানে সরে গেছে অথবা বায়ে সরে গেছে, যে হ্যাঁ আমার যে জায়গায় সিগন্যাল পাওয়ার কথা না, আমি ওই জায়গায় সিগন্যাল পাচ্ছি, আবার যে জায়গায় সিগন্যাল পাওয়ার কথা ওই জায়গায় পাচ্ছি না।
এইটার উপর বেস করে আমার মাইক্রো কন্ট্রোলার বা সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমটা ডিসিশন নেয়, এবং ডিসিশন নিয়ে কি করে, সে এক্সিকিউট করে, এই যে নিয়ন্ত্রণ সিগন্যালটা প্রেরণ করে। এক্সিকিউটটা কি করে, সে অ্যাকচুয়েটরকে মানে ইনস্ট্রাকশন দেয়, ঠিক আছে আমি সেন্সর থেকে এই ডাটা পাই, আমি এই ডিসিশন নিছি, তুমি এখন এইটা করো। কি করব, মোটরকে বলে যে হ্যাঁ তুমি তো হয় ডানে যাও, অথবা বায়া যাও, অথবা সোজা যাও, অথবা থেমে যাও, যে সামনে যদি কোনো অবস্টাকেল থাকে থেমে যাও। সো এই অ্যাকচুয়েটরটা কাজ করে। আমরা রিয়েল লাইফে ওই কাজটা করি, রাইট? আমরা সেন্সর দিয়ে দেখি, যেমন কি আমি রাস্তা পার হবো, সেস ফর এক্সাম্পল, আমার সেন্সর চোখ দেখতেছে যে কোনো বাস বা কোনো গাড়ি আসতেছে কিনা। যখনই কোনো বাস আসে, আমার ব্রেন সিগন্যাল দেয় আমার পাকে যে না তুমি কিন্তু এখন যাও না। আর যখনই দেখে যে না বাস চলে গেছে, আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে পাকে হচ্ছে মানে যত দূরে পারে দৌড় দাও, দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যাও। সো প্রিটি সিম্পল জিনিস। আমিও কিন্তু এই মেকানিজমই কাজ করি। রোবট যখন এই জিনিসটা, তাকে আমি যখন এরকম একটা সেট আপ বানাই এবং তাকে প্রোগ্রাম করে দেয়, প্রোগ্রামটা হয় এই প্রসেসরের ভিতরে, অর্থাৎ ব্রেনের ভিতরে, যে হ্যাঁ তুমি এই হইলে এই হবা, বিভিন্ন তাকে লজিক দিয়ে দিই, আমি কন্ডিশন দিয়ে দিই। সে কন্ডিশনের উপর বেস করে সে একটা ইনপুট নেয়, ইনপুট গুলা কই থেকে পায়, সেন্সর থেকে পায়, আর আউটপুট গুলা কই দেয়, অ্যাকচুয়েটরে দেয়। শেষ। অ্যাকচুয়েটরের অনেকগুলো, রোবটের অ্যাকচুয়েটরের অনেকগুলো টাইপ আছে। মোটর আছে, আপনারা হয়তো যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনারা মোটরের অনেক টাইপ হয়তো শিখছেন অলরেডি। ইলেকট্রিক্যালে তো অবশ্যই শিখছেন, যেরকম ডিসি মোটর আছে, এসি মোটর আছে, আবার গিয়ার মোটর আছে, সার্ভো মোটর আছে, আপনার হচ্ছে আরো অনেক টাইপের স্কুইরেল কেজ মোটর আছে, তারপর হচ্ছে স্টেপার মোটর আছে। তো অনেক টাইপের মোটর আছে, এগুলো দোজ অল আর অ্যাকচুয়েটর। হাইড্রোলিক সিস্টেম আছে, হাইড্রোলিক কেজ আমরা দেখি না এক্সকাভেটরে, যে বিল্ডিং ভাঙে তারপর ময়লা উঠায়, একটা ছোট্ট গাড়ি কিন্তু অনেক বড় হাত দিয়ে অনেক কিছু উঠাচ্ছে। এই যে মাঝখানে যে কন্ট্রোল জয়েন্ট সিস্টেমটা, যেটা দিয়ে এই হাতকে কন্ট্রোল করে, ওটা একটা হাইড্রোলিক সিস্টেম। তারপরে হচ্ছে পন্স, অর্থাৎ দেখবেন যে অনেক রোবট আছে না, যে আমরা দেখি সামনে আঙ্গুল আছে, পিক এন্ড প্লেস করে, দোজ আর পন্স, অথবা হচ্ছে যে এন্ড এফেক্টর বলি, এর আমরা ইন্ডাস্ট্রি ভাষায় এন্ড এফেক্টর বলি। সো এন্ড এফেক্টর গুলো কি হয়, পিক এন্ড প্লেস করে, গাড়িও উঠাইতে পারে, অথবা হচ্ছে বাংলাদেশে যারা যদি কখনো কারোর কোনো সিরামিক ইন্ডাস্ট্রিতে যাওয়ার অভিজ্ঞতা থাকে, যেমন ফোয়াং আছে, আর অনেকগুলো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, এগুলোতে দেখবেন টাইলস গুলো যখন আসে, তখন এগুলোকে ধরে ধরে প্যালেটাইজিং করা হয়, অর্থাৎ প্যালেটের মধ্যে সাজায় রাখা হয়, তখন এই রোবোটিক হ্যান্ড গুলো ইউজ করা হয়। আপনারা কেউ যদি রোবোটিক হ্যান্ড দিয়ে গাড়ি ওয়েল্ডিং করতেছে দেখতে চান, তাহলে আপনারা হচ্ছে কালিয়াকৈরে যেতে পারেন। ওইখানে হুন্ডার যে ফ্যাক্টরিটা আছে ফেয়ারের, ওইখানে রোবট আছে। তারপরে মিরসরাইতে হচ্ছে যে আপনার প্রোটনের যে ফ্যাক্টরিটা আছে পিএইচপির, সেখানে আপনার রোবট আছে। ওখানে যেগুলো দেখবেন যে গাড়িতে হচ্ছে গেট বসাচ্ছে, আপনার হচ্ছে গ্লাস বসাচ্ছে, রোবট আছে। ওয়ালটনে আছে, ওই যে যখন ফ্রিজ বানায়, ফ্রিজ বের হওয়ার পরে ওই ফ্রিজটাকে ওই কেমিক্যাল ট্রিটমেন্ট করাইতে হয়, ইনজেকশন মোল্ডিং থেকে বের করে, তখন ওইটাকে ধরে নিয়ে যায়। সো রোবটের অনেকগুলা ওই অ্যাকচুয়েটর গুলো তখন এই কাজগুলা করে। ওয়েল্ডিং বট ওয়েল্ড করতে পারে, পিক এন্ড প্লেস করতে পারে, প্যালেটাইজিং করতে পারে, চালের বস্তা উঠাইতে পারে। অনেক চালের ফ্যাক্টরিতে আপনার হচ্ছে চালের বস্তা 100 কেজি 200 কেজি পেলোড, এগুলাকে এন্ড এফেক্টর কত কেজি উঠাইতে পারবে, ওটাকে পেলোড বলে। আসলে পেলোডে আপনার দেখবেন এই কাজগুলো হয়। সো আশা করি রোবট বলতে হলে যে জিনিসগুলোর দরকার, আপনারা এতটুকু জিনিস আপনারা বুঝে গেছেন, যে হ্যাঁ এই হয়তো সবই অটোমেটেড সিস্টেম, যে এখন তো লিফটে চাপ দিল তো লিফট উপরে যায় নিচে নামে, আমাকে গেট খুলে দিচ্ছে, আমাকে হেল্প করতেছে, সবকিছু। বাট লিফট কি রোবট কিনা? ওয়েল, লিফট কিন্তু নিজে নিজে কোনো ডিসিশন নিতে পারে না, ওর কিন্তু সবকিছু নাই। ওর হয়তো একটা সেন্সর আছে, একটা কন্ট্রোল সিস্টেম আছে, অ্যাকচুয়েটর আছে, বাট ও কিন্তু ওকে একটা নির্দিষ্ট ফিক্সড, ও খালি উপরে নামে আর নিচে নামে, উপরে যায় আর নিচে নামে সুইচ বাটনের উপর। ও কিন্তু মানে আর্টিফিশিয়ালি কোনো কাজ হয়। ও যদি এরকম হইতো যে হ্যাঁ লিফট, এরকম একটা লিফট আমি বানাইছি, এটা খালি উপরে নিচে যায় না, আমি গাড়ির থেকে নামলে লিফট হাইট আমার গাড়ির সামনে চলে আসে, আমারে নিয়ে তারপর হচ্ছে সে উপরে যাবে, তাইলে ওটা একটা রোবট হইতে পারতো। সো বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই রোবোটিক্স এর ক্ষেত্রে এই ছবিটা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে একটা রোবোটিক হ্যান্ড আছে, এখানে একটা ব্রেন আছে, এবং মেশিন লার্নিং আছে। ওয়েল, একটু মেশিন লার্নিং এ আসি, তাহলে এরপর আমি ছবিটা ব্যাখ্যা করলে আপনাদের সবকিছু আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যদিও আপনারা জানেন। মেশিন লার্নিংটা হচ্ছে টুলস বা টেকনোলজি, আর কিচ্ছু না। প্রচুর ডেটা জেনারেট হচ্ছে, এই ডেটাগুলা দিয়ে বা আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমটাকে আরেকটু ইন্টেলিজেন্ট করা, আরেকটু মোর তাকে হচ্ছে এফিশিয়েন্ট করা, যেন সে কিছু জিনিস নিজে নিজে ডিসিশন নিতে পারে, বা আমাকে গাইড করতে পারে, নিজে নিজে হেল্প করতে পারে, সে নিজেই যেন চলতে পারে। যেরকম আমি তাকে হচ্ছে যে আপনাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটাই দিই, যে ওকে 100টা কুকুর দেখা বললাম, এগুলো হলো কুকুর, 100টা বিড়ালের ছবি দেখাই বললাম, এই হলো বিড়াল। সো কুকুর আর বিড়াল দেখতে অনেকটা কাছাকাছি হইলো, ছোট আর বড় ছাড়া আইডেন্টিক্যাল হইলো, এটারে কুকুর বলবা, এটারে বিড়াল বলবা। সো ও কিন্তু ওইভাবে শিখে, ওকে শেখানোর পরে ওরা আপনার র্যান্ডম একটা ছবি দেন, ও বলবে যে হ্যাঁ এটা একটা কুকুর, অথবা বিড়াল হইলে বলবে বিড়াল।
এটা এখন যদি কম ট্রেন্ড হয় তাহলে ও উল্টা পাল্টা বলবে, ও একটা ঘোড়া দেখা বলবে এটা কুকুর, ছাগল দেখা বলবে বিড়াল, এরকম বলতে পারে। আর যদি ভালো মতো সে ট্রেন্ড হয় তাহলে দেখবেন যে ও কুকুরকে কুকুর, বিড়ালকে বিড়াল বলতেছে। সো তাহলে রোবোটিক্স আর মেশিন লার্নিংটাই কেন অ্যাড করলেন? ও বাই দ্য ওয়ে, এখানে তো আমার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এআই আগে না মেশিন লার্নিং আগে, মানে ডিম আগে না মুরগি আগে? ফাইন, সবার আগে হচ্ছে ডেটা, ডেটার পর থেকে আসে আপনার ইনফরমেশন, ইনফরমেশন থেকে আসা নলেজ। সো এই যে ডেটা সোর্স, এই ডেটা সেট থেকে প্রথমে আসে আপনার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আগে আমি হচ্ছে ডেটা গুলাকে থেকে আমি আগে ইনফরমেশনটা নিই, আমি আমার ইন্টেলিজেন্সটাকে বৃদ্ধি করি, এবার ওই ইন্টেলিজেন্সটা আমি মেশিনকে ফিট করাই, যে এই যে আমি এটা শিখলাম, এই হইলে এই হয়, এবার এটা আমি মেশিনকে শিখাই, আমি মেশিনকে শেখাইলাম, তারপর এটা আসলে মেশিন লার্নিং। এরপরেও আরো আছে, যেমন ডিপ লার্নিং আছে, যে আরো ফাইন টিউনড আমি ইনফরমেশন বাইর করতে চাই কিনা। যে সে এখন মেডিকেলে অনেক ডিপ লার্নিং এর ইউজ হচ্ছে, যে আপনার ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে আপনার প্রচুর মেশিন লার্নিং তো আছেই, আপনার ডিপ লার্নিং ও ইউজ হচ্ছে, যে মানে ক্যান্সারের কোন স্টেজে আছে বা ক্যান্সারটা কোন জায়গায়, এটা নিয়ে প্রচুর এখন আপনার ডিপ লার্নিং এর কাজ হয়। আপনারা হয়তো এটাকে দেখলে একটু ভালো দেখতে পারবেন। সো এই ছবিটাতে একটু ব্যাক করি, এই ছবিটাতে দেখেন এই তীর চিহ্ন দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুইটা লেখা আছে, তীর চিহ্নটা দুই সাইডে, অর্থাৎ ইটস এ টু ওয়ে কমিউনিকেশন, অ্যাডাপ্টেশন এবং হচ্ছে অপটিমাইজেশন। অর্থাৎ এই রোবটটি যে কাজ করবে, এটা যেমন ব্রেন থেকে যেরকম সে সিগন্যাল নিবে, ও কিন্তু ব্রেনকে আবার পাঠাবেও যে আমি এই অবস্থায় আছি। সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, আপনার বাসায় এসি আছে, এসি 25-এ সেট করে অটো দিয়ে দিছে, তার মানে কি হইলো, এসিতে বলা আছে আমার রুমের টেম্পারেচার তুমি সেন্স করতে থাকো সেন্সর দিয়ে, এবং যে ব্রেনটা আছে, ব্রেনটাকে বলা আছে তুমি সেন্স করতে থাকো, যদি 25-এর উপরে উঠে যায়, 26-27 হয়ে যায়, তুমি কম্প্রেসার অন করে এটাকে নামায় আনবা। আবার যদি নামতে নামতে 23-এর নিচে, মানে 25-এর নিচে নেমে 23-24 হয়ে যায়, তুমি কম্প্রেসার অফ করে দিবা, যেন মানে ন্যাচারাল ওয়েতে টেম্পারেচারটা বাড়ে। এই তো কাজ। এখানে সেন্সর কে? টেম্পারেচার। এখানে ব্রেনটাকে, ওই যে চিপটা যে ডিসিশন নিচ্ছে, অ্যাকচুয়েটরটা কি? কম্প্রেসার অন অফ করার রিলেটা, রাইট? এই তো হলো সিস্টেমটা। বাট এটা কিন্তু রোবট না, কারণ ওটা বললাম যে হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম, বাট এটার মধ্যে মোস্টলি এই অ্যাপ্লিকেশনটা আছে। সো এই যে আমি বললাম, এখন কি বললাম, 25-এর উপরে যদি উঠে, তাহলে তুমি কম্প্রেসার অন করে আমার টেম্পারেচারটা কমায় আনবা, যেন 25-এ থাকে সবসময়। এইটা কিন্তু আপনি কি হলো, আপনি প্রোগ্রাম করে দেন, সিগন্যাল হইলো। এইটা যদি নর্মাল সিস্টেম হয় তাহলে এই কাজটা করবে, কিন্তু যেটার মধ্যে মেশিন লার্নিং আছে বা ইন্টেলিজেন্স আছে, ও তখন কি করবে, ও কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, ও কিন্তু কম্প্রেসারের টেম্পারেচার কত বা কম্প্রেসার ঠিকঠাক মতো আছে কিনা, এখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা এটাও দেখবে। এখন আপনার টেম্পারেচার 27 হয়ে গেছে, আপনি বললেন কম্প্রেসার অন করে আমি আমার রুমের টেম্পারেচার 25-এ নিয়ে আসবো, এইদিকে আপনার কম্প্রেসার হয়ে গেছে গরম, অথবা কারেন্টের কোনো ম্যাল ফাংশন আছে, আপনি এখন বললেন যে না আমার রুমের টেম্পারেচার কমাইতে হবে, কম্প্রেসার যেখানে মন চায় এখানে যাক, তাহলে কিন্তু হবে না। ইন্টেলিজেন্স সিস্টেমে কি হবে, ও কমাইতে চেষ্টা করবে, কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, ও দেখবে আমার কম্প্রেসারের অবস্থাও ভালো না, তখন কি হবে, না ও থামায় দিবে সিস্টেমটা, তখন একটা এরর কোড দেখে সিস্টেমটা হল্ট করে দিবে, বা আপনাকে সিগন্যাল দিবে যে দেয়ার আর সামথিং যেটা এখন হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন। সো বেসিক্যালি এই কারণে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হয় একটা রোবোটিক্স বা মেশিন লার্নিং এ। রোবট এমন না যে বানায় ছেড়া দিলাম বা সারলাম নামে চলতে থাকবে, বিষয়টা ঠিক তা না। দিন শেষে একটা হলো রোবট লাগে, যেরকম স্মার্টফোন, আপনি যত স্মার্টই যান না কেন, একটা বাটন আপনার লাগবেই। আপনি এমন ফোন বানাইতে পারবেন না যেটাতে কোনো বাটনই নেই, এটা কখনো হবে না। সো বেসিক্যালি একটা বাটন লাগে। সো এটা কি, একটা হিউম্যান ইন্টারাকশন এন্ডে হোক, শুরুতে হোক, মাঝে হোক, আপনার লাগবেই। সো রোবোটিক্স এই কারণে আপনার এই চিপে বা কন্ট্রোল সিস্টেমের এই সাইডে আপনার একটা বাইপাস সিস্টেম বা চেক ফ্যাক্টর আপনার এখানে রাখা হয়, চেক বক্স একটা রাখা হয়। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি হয়, ওই যে বললাম একটু ইন্টেলিজেন্ট করে দিলাম, যে ওকে আমি শিখাই দিয়েছি, যে ও শিখতেছে যে না আমি তো আমাকে হিউম্যান একটা কমান্ড দিছে যে এই করলে এই করতে হবে, বাট আমি আরো শিখছি, চলতে 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 যত 1-2 বছর শিখে আমি শিখছি যে এরকম হইলে কিন্তু আমাকে অন্যান্য কিছু সেগমেন্টও আমাকে দেখতে হবে, যেটার উপর বেস করে আমি ডিসিশন নিব যে হ্যাঁ এটাকে আরেকটু কিভাবে এফিশিয়েন্টলি কন্ট্রোল করা যায়। এই কারণে এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, অপটিমাইজেশন। অপটিমাইজ করা যায় সিস্টেমটাকে, আরেকটু অপটিমাইজ করা যায়, ও বুঝে আলটিমেটলি। যেরকম এখন দেখবেন যে সফটওয়্যারও কিন্তু এই মেশিন লার্নিং চলে আসছে। স্পটিফাই যারা ইউজ করেন, এখন দেখবেন অনেক জায়গায় আপনার মুড, আপনি দেখবেন স্পটিফাই যারা ইউজ করেন নিয়মিত, খুব অবাক হয়ে খেয়াল করবেন আপনার মুডের উপর বেস করে কিন্তু গান অটোমেটিক যে মানে র্যান্ডম যে আসতেছে, আপনার মুড বুঝে ফেলছে। আপনি এখন ভালো মুডে আছেন না খারাপ মুডে আছেন, আপনি কোন গান শুনতে চান, দেখবেন যে ও মাঝে মাঝে ট্র্যাক করতে পারে। তার মানে কিন্তু ও না যে ওর মধ্যে গাইবে কিছু চলে আসছে, ও বেসিক্যালি আপনার প্যাটার্ন অ্যানালাইসিস বা আপনার সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতেছে, করে কন্টিনিউয়াস আপনি গত 1-2 বছরে কখন কি করতেছেন,
আপনি অতিরিক্ত খুশি থাকলে কি করেন, অতিরিক্ত মন খারাপ থাকলে কি করেন না করেন, এগুলো দেখে সে আসলে লার্ন করে এক্সিকিউশনটা করে। সো বেসিক্যালি সবগুলোরই উদ্দেশ্য কি, আমাদের হিউম্যান লাইফটাকে ইজি করা। রোবোটিক্স এবং মেশিন লার্নিং নিয়ে মোটা দাগে আপনাদের বেসিক জিনিসটা দিয়ে দিছি। এখন আসেন একটু ছোট ছোট জিনিস আমরা দেখে নিই। যেমন রোবট আসছে, শব্দটা আসছে থেকে চেক ভাষার থেকে, রোবট অর্থাৎ মানে ফোর্সড লেবার থেকে আর কি, নিজের কাজ যেন করতে পারে। তখনকার দিনে তো রোবট ছিল না, সেকেন্ড বা মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তখন কি ছিল, কপিকল ছিল, টেনে টেনে উঠানো। পরে যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হলো, মোটর দিয়ে হচ্ছে জিনিসপত্র উঠানামা করা, তারপর হচ্ছে যে বিভিন্ন হচ্ছে লিফটিং সিস্টেম, এই জিনিসগুলো তখন আসলো। ওইখান থেকে আসলে রোবটার আইডিয়াটা আসা। আর রোবোটিক শব্দটা মানে হচ্ছে যে মানে রোবট রিলেটেড আমরা যে জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করি। আর উদ্দেশ্য তো বললামই, আমার লাইফটাকে ইজি করা, এরর কমানো, এফিসিয়েন্সি বাড়ানো, এবং আমি যেটা চাচ্ছি এক্সপেক্টেড রেজাল্টটা যেন আমি এফোর্টলেসলি আমি যেন কমে বা মানে যতটুকু লাগে অতটুকু এফোর্টে যেন আমি আনতে পারি। এবার আসেন রোবট কি করে তো বুঝলাম, রোবট তেমন একটা বানাইতে চাই, কিভাবে বানাবো, অনেক ধাপ আছে। মেজর 5টা ধাপ এখানে বলা আছে, এবং এই 5টা আসলে মোটামুটি সবগুলাকে কভার করে। ফার্স্ট হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে আপনি কি রোবট বানাইতে চান। আপনি এমন একটা রোবট বানাইতে চান যে যে যদি শত্রু দেশ থেকে যদি ড্রোন আসে ওটাকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে গুলি করে ফেলাই দিবে, ফর এক্সাম্পল। এখন আপনি ওই রোবটের সেন্স করার, আপনি রোবট এখন ড্রোন আসতে হলে কিভাবে সেন্স করবে, ওই সেন্সর জায়গায় আপনি দিয়ে রাখছেন মনে করেন যে টেম্পারেচার সেন্সর। ও কি টেম্পারেচার দেখে ড্রোন মাপবে নাকি? ওকে দিতে হবে আল্ট্রাসনিক সেন্সর বা হচ্ছে আপনার মুভমেন্ট বা মোশন সেন্সর, এরকম কিছু একটা দিতে হবে যেটা দেখে সে আসলে ডিটেক্ট করবে। আপনার রোবটটা কত বড় করবেন, আপনি মনে করেন এমন একটা রোবট বানাইতে চান যেটা আপনার বাসায় রান্নার কাজে বা ঘর মোছার কাজে হেল্প করবে। আপনি এখন রোবটের সাইজ বানায় রাখছেন প্রাডো গাড়ির সাইজে, হবে না। সো বেসিক্যালি আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কি রোবট বানাবেন, কিরকম রোবট বানাবেন, মানে কি টাইপের বানাবেন, এবং এটা অ্যাকচুয়ালি আদৌ দরকার আছে কিনা। আপনি এমন এক রোবট বানাইতেই পারেন, আপনার মনে চাইছে রোবট বানাইতেই পারেন যে আমি যখন খাওয়ার সময় টেবিলে যাই আমার চেয়ার টাইনা দিবে, আমি বসার সময় চেয়ারটা বসাই দিবে, রোবট হইতে পারে। বাট আদৌ কি এটা দরকার আছে কিনা এটা একটা বোঝার বিষয়, যে এটা আসলে আমার কতটুকু প্রয়োজন। সো এই পরিকল্পনাটা একটা ইম্পর্টেন্ট পার্ট যারা রোবোটিক্স নিয়ে কাজ করবেন। সেকেন্ড আসে উপকরণ নির্বাচন, রোবট কি দিয়ে বানাবো, লোহা দিয়ে বানাবো নাকি অ্যালুমিনিয়াম দিয়ে বানাবো নাকি 3D প্রিন্ট করে বানাবো রোবটের বক্স, এমন প্রচুর এরকম। আমি তো অনেকগুলো অলিম্পিয়াডে যাই, ইনশাল্লাহ 24 তারিখে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাজমেন্টের জন্য যাব, যদিও আমি একটু অসুস্থ, বাট সিঙ্গাপুরে যাব। সো এরকম আমার প্রতি বছর, আমি গত 2017 থেকে জাজমেন্ট করতেছি ইন্টারন্যাশনাল, প্রচুর আইডিয়া, আউট অফ দি বক্স চিন্তা, এক একজন এক এক ভাবে রোবট বানাইতে পারে। কাগজের রোবট এত ফ্যান্টাস্টিক কাজ করছে, ফাস্ট হয়ে গেছে, কিন্তু লোহা লক্করের রোবট দেখা যায় ঠিক মতো কাজ করতে পারে না। কারণ কি, ও ওখানে ইন্টেলিজেন্টলি প্ল্যান করতে পারছে, এই কারণে এক্সিকিউট করতে পারছে। সো এরপর আসছে সেন্সর এবং মোটর, আপনি কোন কোন সেন্সর ইউজ করবেন, কোন কোন মোটর ইউজ করবেন। আমরা যে সাধারণত রোবোটিক্স বলতে যে বিভিন্ন কম্পিটিশন বেস যে রোবট গুলা বানাই, এগুলো তো আমরা খুব অল্প দামি বা খুব কমন সেন্সর গুলো ইউজ করি। ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যদি আপনি কোনো রোবট বানাইতে চান তখন কিন্তু আপনাকে আরো ভালো সেন্সর সেট করতে হয়। যেমন একটা টেম্পারেচার সেন্সর, যে DHT11, আপনারা হয়তো অনেকে জানেন যে ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার, DHT11 বা DHT22, এই সেন্সর গুলোর দাম কত আমি এখন জানি না, অনেকদিন কেনা হয় না, হার্ডলি কত 100-200 টাকা। বাট আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কোনো মানে টেম্পারেচার সেন্সর নিতে চান, ওটা খালি টেম্পারেচারই পাবেন, হিউমিডিটিও পাবেন না। ওই টেম্পারেচার সেন্সরের দাম 18,000-20,000 টাকা অ্যাভেলেবেল আপনার পাওয়া যায়, আরো দামি সেন্সর আমি দেখছি। সো বেসিক্যালি কোনটা করবেন, কত প্রিসাইজ যাবেন, কত ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আপনার প্রিসিশন দরকার। যে অনেকে আছে, অনেক আমি ইন্ডাস্ট্রিতে আমি দেখছি, যে আমি হচ্ছে যে ইন্ডাস্ট্রির নাম বললাম না, ওরা হচ্ছে যে আপনার সালফিউরিক অ্যাসিড বানায়, H2SO4, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের আপনার প্রোডাকশন করে বাই প্রোডাক্ট হিসেবে, আবার অনেকগুলো কেমিক্যাল করে। ওরা হচ্ছে 5 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত ওরা প্রিসিশন চায়। 5 ডেসিমাল পয়েন্ট মানে হচ্ছে 0.5 ঘর পর্যন্ত প্রিসিশন থাকতে হবে, যে 25.23451, এই 1 2 বা 3 হওয়া যাবে না, 1 মানে 1ই থাকতে হবে। সো এই প্রিসিশনের উপর বেস করে আপনি সেন্সর এবং মোটর ইউজ করতে, অনেক মোটর দেখবেন যে আপনি তো বাজারে গেলে 200 টাকার মোটরও পাবেন। আবার অনেক রোবট আছে, রোবটের আমি নিজেই ইউজ করছি, এক একটা মোটরের দাম আপনার, এই যে আমরা যেহেতু ফোর্সে কাজ করি, ফোর্সে বোম ডিসপোজাল রোবট নিয়ে কাজ করি, সো এখানে হচ্ছে যে এক একটা মোটরের দাম আপনার 4 লাখ টাকার মোটরও কিনছি, স্টেপার মোটর 4 লাখ টাকার। সো কোনটা কোথায় ইউজ করবেন সেটা আপনাকে সেট করতে হবে। ফোর্থ স্টেজে আসে প্রোগ্রামিং। সবাই জানেন আপনারা ইলেকট্রিক্যাল সিএস এর লোকজন, সি আছে, C++, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, আরো অনেক কিছু আছে।
আইডি আছে অনেকগুলো, আপনার অনেকে ভিএস কোডে করে, অনেকে আরডুইনো আইডি তে করে, ম্যাটল্যাবে করে। সো অনেক আইডি তে আপনি আসলে মেশিনকে বলে দিবেন কি করতে হবে। এটা আসলে আপনাদের বোঝানোর কিছু না, এটা আপনারা জানেন যে প্রোগ্রামিং করতে হবে। অর্থাৎ প্রোগ্রামিং মানে কোডিং করতে হবে। কোডিংটা আসলে দুধবাদ জিনিস, কোডিং বিষয় না, বিষয়টা হচ্ছে প্রবলেম সলভিং এবং অ্যালগোরিদম জেনারেট করা। মানে প্রবলেমটা সলভ হবে কিভাবে। মানে আপনি যদি একটা বলেন যে কেউ আসলে গেট খুলে দিবা, এই প্রোগ্রাম কেউ 5 লাইনও লিখতে পারে, এই প্রোগ্রাম কেউ 500 লাইনও লিখতে পারে। এটা আপনারা হয়তো অনেকে জানেন। যারা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করছেন, আপনারা হয়তো ওই যে এএলইউ মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করছেন দেখছেন কি, মানে ওই যে ওই হেক্স কোড দিয়ে দিয়ে যে কোডিং করে যে লাইট জ্বালানো, একটা মানে লাইট জ্বালাইতে কত লাইন লিখতে হয়, 80 থেকে 100 লাইন লিখতে হয়। আর আরডুইনোতে লাইট অন লাইট অফ 2 লাইন। সো বেসিক্যালি কি, আপনি মেশিনকে বুঝাইতে পারলেই হয়ে গেল। বাট আপনি কিভাবে এফিসিয়েন্সিটা বাড়াবেন, কতটুক র্যাম রম ইউজ করবেন, সেটা আসলে আপনার এফিসিয়েন্সির উপরে নির্ভর করে। সো প্রোগ্রামিং করলেন এবং লাস্ট হচ্ছে পরীক্ষা বা ডিবাগিং। আপনি বলছেন কেউ আসলে যেন গেট খুলে আবার ঢুকলে যেন গেট লাগায় দেয়, রাইট? সো এখন আপনি এমন রোবট বানাইছেন, দেখা যায় যে এটা মানে সিগন্যাল উল্টা হয়ে গেছে, যে মানুষ আসলে গেট লাগায় দেয়, মানুষ চলে গেলে গেট খুলে দেয়। সো এরকম হইতে পারে। আপনি এটা ততক্ষণ পর্যন্ত ডিপ্লয় করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এক্সপেক্টেড, ওই যে শুরুতে যে আপনি পরিকল্পনা করছেন, ততক্ষণ আপনাকে রেজাল্ট না দেয় বা আপনার এফিসিয়েন্সি যত না বাড়ে। যে একটা সেন্সর থেকে সেন্সিং আসার কত সেকেন্ডের মধ্যে সে ডিসিশন নিবে, এটা প্ল্যান করে সে এক্সিকিউট কত দ্রুত করতে পারে, এই টাইপের টেস্ট এবং ডিবাগিং করে আপনি আসলে রোবটকে আপনি ডিপ্লয় করবেন। সে রোবট মানে যে মুভ করতে হবে নট নেসেসারি। আপনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে এই টাইপের রোবট এই গাড়িতে যে হয়, এইখানে কিন্তু এই রোবোটিক হ্যান্ড গুলো কি মুভ করে না, অত জায়গা মতো থাকে। আবার অ্যামাজনের যে স্টোর, আপনারা ইউটিউবে একটু কষ্ট করে সার্চ দিন প্লিজ, এটা আমি আপনাদের দেখার মানে অনুরোধ থাকলো। এখানে দেখবেন এইউভি অটোমেটেড ভেহিকেল যেগুলো আছে, বা এজিভি আছে, অটোমেটেড গাইডেড ভেহিকেল, যেগুলা মানে পুরো ওয়্যার হাউসে কোনো লোক নাই, রোবট মানে মানে পোকার মতো রোবট খালি নড়তেছে, এদিকে যাচ্ছে, যেটা যেখান থেকে অর্ডার আছে সেখান থেকে উঠায় পুরা, অনেক সময় কেস মানে প্রোডাক্ট আনা, অনেক সময় পুরো আলমারি উঠায় নিয়ে এসে পড়ে। সো বেসিক্যালি ওটা কি হয়, এটা মুভিং থাকে। সো রোবটের অনেকগুলা ক্ষেত্র আছে এবং এইগুলা কিভাবে চলতেছে ওগুলা কিন্তু প্রথমেই ডিপ্লয় করে দেন, ও চেক করার পরে ও ফিল্ডে ডিপ্লয় করে। শিল্পক্ষেত্রে তো আপনারা জানেনই, আমি অলরেডি কয়েকটা এক্সাম্পল দিছি যে যেখানে রোবট আপনার অলরেডি ইউজ হচ্ছে। আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনারা কাছাকাছি সবচেয়ে ভালো যদি রোবোটিক হ্যান্ড দেখতে চান, অনেকগুলো কোম্পানিতেই আছে। আগারগাঁও আইসিটি মিনিস্ট্রির 14 তলাতে একটা রোবোটিক হ্যান্ড আছে মিটসুবিশির, ওইটা আপনার চাইলে যদি সুযোগ থাকে আপনারা ওইটা গিয়ে দেখতে পারেন। তেজগাঁয়ের কাছাকাছি যদি কেউ যা থাকেন বা ওইখানে বিটাক আছে, ওই টেক্সটাইল ইউনিভার্সিটির পিছনে, এই বিটাকেও আপনার হচ্ছে দুইটা রোবোটিক হ্যান্ড আছে, একটা মিটসুবিশির একটা ইউনিভার্সাল রোবটস এর। সো ওইটাও কিভাবে রোবোটিক হ্যান্ড একদম প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে আপনার চাইলে ওইটা গিয়ে দেখতে পারেন। এগুলো ফ্রি, ওগুলো দেখতে টাকা লাগে না, দেখতে তো আর দোষ নেই কিভাবে কাজ করে। সো শিল্পক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আসলে সবচেয়ে বেশি রোবট ইউজ হয়। স্বাস্থ্যসেবা, আমি নিজে যেহেতু এই হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো এখানে আমি জানি যে রোবোটিক সার্জারি এখন জাস্ট মানে ম্যাটার অফ টাইম। এটা অনেক একটু দামি, অনেক কস্টলি, বাট আমাদের পাশের দেশেই আছে, পাশের দেশেই আমাদের কিন্তু এই হচ্ছে রোবোটিক সার্জারি আছে। অর্থাৎ ডাক্তার হয়তো আমেরিকায়, রোগী হয়তো আফ্রিকায়। আমেরিকায় ডাক্তার গগলস করে হ্যান্ড এভাবে মুভ করতেছে, সেলাই করতেছে, কাটতেছে, ও হাত যেভাবে নাড়াচ্ছে, ওই আফ্রিকাতে রোবট ওইভাবেই কাজ করতেছে। অবভিয়াসলি এখন আপনি বলতে পারেন যদি অপারেশনের মাঝখানে কারেন্ট চলে যায় বা হচ্ছে যে ইন্টারনেট চলে যায় তখন কি হবে, ওরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসলে সেট আপটা করা থাকে, যে অর্ধেক কাটা যাওয়ার পর ইন্টারনেটে বিল দেয় না, বিল কেটে এখন লাইন কেটে গেছেন কি হবে, বোঝা থাকবে না কিভাবে, না, ওদের ওই সিস্টেমটা এটা খুব ফ্যান্টাস্টিক। আপনার হচ্ছে একটা একটা ইকোসিস্টেম ওরা তৈরি করে নিছে এবং এটা অনেক দেশে ইউজ করা হচ্ছে অলরেডি। আমাদের দেশে এখন পর্যন্ত আসে না এইভাবে, বাট সামনে চলে আসবে। আমি একটা হসপিটালের সাথে জড়িত ছিলাম, তারা সেট আপ নিছে, বাট এখনো আসে না। হয়তো সামনে আপনারা দেখবেন বাংলাদেশে রোবোটিক সার্জারি চলে আসবে। ইটস এ বিট কস্টলি, বাট হচ্ছে আর কি। আর গৃহস্থলী তো জানেনি, বাসা বাড়িতে ঘর মোছার রোবট তো আমি 2018 সালে কিনছিলাম। আমার ফেসবুকে যদি কেউ থেকে থাকেন হয়তো দেখছেন, যে ঘর মুছে বসে বসে। তারপর এখন গৃহস্থলী কাজে ওয়াশিং বা হচ্ছে কুকিং এর ক্ষেত্রে টেসলার রোবট গুলো হয়তো ইউটিউবে আপনারা অনেকে দেখছেন, যে জুস বানায় দিচ্ছে, ককটেল বানায় দিচ্ছে, সেটা এবং মানুষের সাথে কথা বলতেছে, হাসতেছে, উল্টাপাল্টা যোগ বললে ওর উল্টাপাল্টা যোগ শুনে হাসে। সো এই টাইপের এখন ইমোশন সেন্স করা, দেখা বোঝা যে আসলে সামনের মানুষটা রাগী নাকি এখন মন খারাপ, এই টাইপের জিনিসগুলো এখন কিন্তু রোবটের মধ্যে চলে আসছে। বাংলাদেশে হয়তো আপনার খুব বেশি দেখার সুযোগটা নাই, বাট বাইরের দেশে কিন্তু আপনার প্রিটি শিওর এই যুগে ফেসবুক, ইউটিউব আর লিঙ্কডইনের যুগে তো আসলে ইনফরমেশনের অভাব নাই, প্রচুর ইনফরমেশন। আপনারা তো জানেন যে কতটুক আগায় গেছে আমাদের রোবট ইন্ডাস্ট্রিটা। সো
অলরেডি আমি এটা নিয়ে বেশ ভালো সময় নিয়ে নিছি। আমি কুইকলি আমি জানতে চাই যে আমি এরপরে মেশিন লার্নিং এ যাব। মেশিন লার্নিং সম্পর্কে আপনারা জানেন, ওটাতে খুব বেশি সময় লাগবে না, বাট কুইকলি যদি একটা বা দুইটা কোয়েশ্চেন থাকে খুব সংক্ষেপে, যে এর মধ্যে আমি যা বলেছি এর মধ্যে জানার আপনাদের আছে, আপনারা চাইলে বলতে পারেন। আমি মানে একটু জাস্ট একটা বা দুইটা প্রশ্ন নিয়ে আমি পরেরটাতে আমি যেতে চাই, তাহলে আর কি একটু ব্রেক থাকলো আর কি। যারা মডারেটর আছেন একটু হেল্প করেন যে চ্যাট বক্সে কোনো প্রশ্ন আসছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন, অথবা মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন। আমি একটা বা দুইটা প্রশ্ন নিব আর কি। চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল, জি প্লিজ। অ্যাকচুয়েটর না থাকলে কি রোবট বলতে পারবো না? ওয়েল, অ্যাকচুয়েটর না থাকলে আসলে রোবটটা বলা যাবে না, কারণ মানে রোবটের হচ্ছে রোবট কি করবে, রোবট সেন্স করলো, রোবট সেন্স করার পরে আপনার হচ্ছে যে একটা ডিসিশন নিল, ডিসিশন নিয়ে কি বসে থাকবে? যে আমি একটা ফায়ার ফাইটিং বট বানাইছি, ফায়ার ফাইটিং বট হলো ফায়ার, আগুন লাগলে ও দেখবে, দেখে ও সেন্স করবে ফায়ার সেন্সর দিয়ে, তারপর কি সে মোটর চালাবে, পানি মারবে বা ফোম দিবে কিছু একটা। আপনি যদি অ্যাকচুয়েটর না দেন, ফায়ার হয়েছে, ফায়ার আমি জানছি, হ্যাঁ আমি বসে রাখলাম, তা তো হইলো না। অ্যাকচুয়েটর বলতে ওকে পানি মারতে হবে তা না, এরকমও হইতে পারে যে আগুন দেখার পরে ওর কাজ হচ্ছে সংশ্লিষ্ট লোককে জানায় দেওয়া, SMS বা কোনো SOS মেসেজের মাধ্যমে জানায় দেওয়া। দ্যাট ইজ অলসো অ্যান অ্যাকচুয়েটর, মানে ও কি করতেছে, ইনফরমেশন গুলো ও জানায় দিচ্ছে, বা ও একটা কাজ করতেছে, এন্ড একটা ইউজার বা মানে একটা এক্সিকিউশন তার থাকতেই হবে যদি আমি তাকে রোবট বলতে চাই। আশা করি আমি অ্যান্সারটা দিতে পারছি যিনি প্রশ্নটা করেছেন। প্রশ্নের জন্য ধন্যবাদ। আর কি কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো কোশ্চেন? বুঝি নাই, সরি। মেবি আর কারো কোনো কোশ্চেন নেই ভাইয়া, আপনি ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আরো প্রশ্ন থাকলে সমস্যা নেই, আমরা শেষে তো একটু টাইম দিবই। সো মেশিন লার্নিং এ আসি। মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি অলরেডি আপনাদেরকে বলছি যে সেটা হচ্ছে যে ডেটা নিব, নেওয়ার পরে এআই থেকে হচ্ছে মেশিন লার্নিং, অর্থাৎ আমি কম্পিউটারকে আরো বেশি ভাবে শেখানো। অর্থাৎ এখানে কিন্তু একটা কথা লেখা যে মানুষের প্রোগ্রামিং ছাড়া অভিজ্ঞতার মাধ্যমে নিজের পারফরমেন্স উন্নত করা। তার মানে কি আকাশ থেকে গায়েবী কোনো কিছু নাজিল হবে, বিষয়টা ঠিক তা না। তাকে আমি একটা প্যাটার্ন শিখাই দিব, যে অনেকটা মানে আমি এক্সাম্পল ওভার লাস্টে হয়তো দিতাম, এখনই বলি, অনেকে যারা আইফোন ইউজ করেন 11 এর পরে গেলে ফেস ডিটেকশন আছে, তাই না? ফেস ডিটেকশন মানে কি, এখন মনে করেন বিশ্বে 100 কোটি লোক হচ্ছে আইফোন ইউজ করে, তার মানে কি 100 কোটি লোকের ছবি অ্যাপেলের হেডকোয়ার্টারে গেছে আর অ্যাপেল বসে বসে প্রোগ্রামিং করছে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ওকে ওকে একটা প্যাটার্ন শিখে দিচ্ছে যে মানুষকে দেখবা সামনে পিছে ডানে বায়ে দেখে, তুমি এই ক্যারেক্টারিস্টিক্স বা এই পয়েন্টে মিললে তুমি ওকে ডিফাইন করবা যে হ্যাঁ ও একটা আসল ওনার। এবং যখন তুমি যখন তুমি ডিফাইন করতে পারো, তুমি ফোনটা খুলে দিবা। সে চশমা পরা থাকতে পারে, মাস্ক পরা থাকতে পারে, মানে ক্যাপ পরা থাকতে পারে, বাট তারপর তুমি এই পয়েন্টগুলো দেখে তুমি ডিফাইন করবা। সো বেসিক্যালি ওকে একটা মডেল আমি প্রোগ্রামিং করে দিছি, তার উপর বেস করে ও নিজে নিজে কাজ করতে পারে। তার মানে এটা মেশিন লার্নিং না, মানে এটা আমি আপনাকে এক্সাম্পল দিলাম। মেশিন লার্নিং হচ্ছে এরকম একটা তাকে প্রোগ্রাম বা মডেল দেওয়া থাকে, সেটার উপর বেস করে সে কন্টিনিউয়াস সে শিখতে থাকে, আপনার চ্যাট জিপিটির মতো কন্টিনিউয়াস সে শিখতেছে। 2023 সালে যাকে হচ্ছে মানে মানে জর্জ ডব্লিউ বুশকে বলতে হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত রচয়িতা, এটা কিন্তু এখন আর বলবে না, এখন সে যারটা সে। কারণ কি, গত 2 বছরে সে এত পরিমাণ শিখছে, জিপিটি আগে 3.1 ছিল, 4.1, এখন 5.1 চলেছে। তার মানে কি, ও কন্টিনিউয়াস একটা মডেল দেওয়া আছে, সে প্রশ্নের মাধ্যমে শিখে নিচ্ছে, বা বিভিন্ন ক্যাটাগরিতে প্রোগ্রামিং এর মাধ্যমে সে শিখে নিচ্ছে। এই শেখারও একটা ধাপ আছে, আমি সে ধাপটা আগে একটু বলি। এরকম আরো অনেকগুলো ধাপ আছে, বাট এই 3টা হচ্ছে মেজর। একটা হচ্ছে সুপারভাইজ, একটা হচ্ছে আনসুপারভাইজ, এবং একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। বুঝতেই পারতেছে নাম শুনে কোনটা কি। সুপারভাইজ মানে আমাকে হাতে কলমে ধরে শেখানো, এই যে বই খাতার মধ্যে আপনার স্কুল কলেজে যেটা শিখেন, সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ মানে যেটা আপনি প্যাটার্ন থেকে দেখে শিখে নেন। রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার পুলিশ দৌড়ানি দিল, পিটানো শুরু করলো, আপনি কি দাঁড়ায় থাকবেন যে না আপনাকে তো বইয়ে শিখায় নাই? ওটা আপনি দেখে বহু আগেই শিখছেন যে না এরকম শুরু হলে দৌড় দিতে হবে আগে, অথবা একদিকে লোক দৌড়ানো শুরু করছে তো আপনি ওইদিকে দৌড় দেওয়া শুরু করবেন। দ্যাট ইজ আনসুপারভাইজ লার্নিং। আপনি চলতি পথে এই জীবনে আপনি জন্মের পর থেকে বিভিন্ন জিনিস শিখে শিখে আপনি দেখে দেখে আপনি শিখে নিচ্ছেন, এবং আপনার ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে এই লার্নিংটা চলে আসছে। ভাত খাইতে হলে যে আপনার ডান হাতে ধরে নিয়ে মুখে দিতে হবে, এটা কি আপনাকে বই ধরে শিখেছেন? না, আপনাকে একবার শিখাই দিচ্ছে, এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে আসছে। খাবার আসলে আপনার ডান হাত ধরে এরকম নেন, আমি এভাবে ঘুরেও খাইতে পারি, বাট ওটা আপনার ব্রেন আপনাকে সিগন্যালটা দেয় না, আনলেস আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে না করেন। সো
এটা আমরা মানে স্বাভাবিকভাবে শিখে নিই। আপনাদের মেশিন এই যে বইটা আপনাদের দেওয়া আছে এখানে আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেরকম যে অনেক দুইজনের খরচের প্যাটার্ন দেওয়া হলো, যে এখানে একজন দুই ভাই এ আর বি, এ হয়তো 5 টাকার মধ্যে 2 টাকা খরচ করে খাইতে, 3 টাকা খরচ করে সে ট্রান্সপোর্টেশনে, আর বি হচ্ছে খাইতে খরচ করে 4 টাকা, ট্রান্সপোর্টেশনে 1 টাকা। এখন এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এ হচ্ছে খাওয়ার ক্ষেত্রে মানে একজন খাওয়ার ক্ষেত্রে বেশি খরচ করে, একজন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বেশি খরচ করে। এই প্যাটার্নটা কিন্তু তাকে আমি বলি না সে এটা শিখে নিছে, সে খরচের ধাপের থেকে শিখে নিছে সে কোন জায়গায় কে কি বেশি খরচ করে। অর্থাৎ গুগল ওয়েদারে যেরকম আমরা দেখি 10 বছরের ডেটা দেওয়ার পরে ওখান থেকে সে প্যাটার্ন নিয়ে সে আমাদের কিন্তু সামনে ফোরকাস্টিং করতে পারে। আপনারা যারা বিকাশ ইউজ করেন দেখবেন যে বিকাশ থেকে লোন নেওয়া যায়, সে লোন নেওয়ার ক্ষেত্রে অনেকটা দেখা যায় লোন আছে, আরেকজন বলে যে না লোন নেওয়ার জন্য আপনি এখন প্রস্তুত না, পরে আসেন, খুঁজে আসেন, টাকা বাই বাই। সো বেসিক্যালি এটা কি করে, বিকাশ মানে তো এটা দিয়ে আপনার শরবত বানাবেন না, বিকাশ দিয়ে আপনার টাকা ঢুকাবেন, টাকা খরচ করবেন, এই তো। বাট আপনার ওই প্যাটার্ন বিহেভিয়ারটাও দেখে যে আপনি ঠিক কত টাকা আপনি খরচ করেন, কোন স্পেসিফিক কাজে কত খরচ করেন। বিকাশে দেখবেন লেখাও থাকে যে আপনি বেশি বেশি হচ্ছে যে ব্যাংক টু বিকাশ করুন, বা এরকম করলে ও দেখে যে এই স্পেসিফিক খরচগুলো যদি আপনি বেশি করেন বা ট্রানজাকশন গুলা বেশি করেন, আপনি লোনের জন্য হচ্ছে এলিজিবল। আর যদি এরকম আপনার মোবাইলে থাকি, বিকাশে থাকি লোকা 5 টাকা 10 টাকা, আপনি কি লোনে দিবেন নাকি? ওটা তো দিবেন না। আসলে প্যাটার্ন সেট করে না, এটার জন্য কেউ ম্যানুয়ালি বসে বসে আপনার অ্যাপ্লিকেশন সার্চ করে না। ক্রেডিট রেটিং এই ওয়ার্ডটা হয়তো অনেকে শুনছেন, দোজ আর ইউজিং মেশিন লার্নিং, মানে ভাস্টলি মেশিন লার্নিং ইউজ করে যে আপনার ক্যারেক্টারিস্টিক্স বা আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটা সেট করে সে ডিসিশন নেয়। আর আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর প্রক্রিয়ার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে শেখা। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন যে পুরস্কার বা হচ্ছে যে শাস্তি দেওয়া। সো প্রোগ্রামিং এর আমি কিভাবে শাস্তি দিব, কান ধরা দাঁড় করার বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে যেরকম আপনার চ্যাট জিপিটিতে আমি অ্যান্সার দিই, চ্যাট জিপিটিতে আপনি একটা যখন প্রশ্ন করেন ও কিন্তু একটা উত্তর দেওয়ার পরে নিচে থামস আপ বা থামস ডাউন থাকে, অর্থাৎ আপনি খুশি হইলেন নাকি আপনি খুশি হন নাই। সো এটার উপর বেস করে কিন্তু ও শিখে। আপনাকে একটা প্রশ্ন, আপনি একটা প্রশ্ন করলেন, ও উত্তর দিল, দেওয়ার পর আপনি থামস আপটা দিয়ে দেন, তার মানে আপনি ঠিক আছেন। অথবা আপনি যদি কন্টিনিউ করতে থাকেন কথা, তার মানে ও লাইনে আছে, এটা হচ্ছে প্রাইস। আর যখন সে থামস ডাউন দেন বা সে আপনার অনেকে, আমি অনেককে দেখছি চ্যাট জিপিটি উল্টা পাল্টা অ্যান্সার দিলে একটা গালিগালাজ টাইপ করে দেয়, ও তো এটা গায়ে লাগে না, বাট ও বুঝতেছে সেন্টিমেন্টটা বুঝতেছি, ও ঠিক লাইনে নাই, তখন ও চেষ্টা করে একটু বেটার অ্যান্সার আপনাকে প্রোভাইড করতে পারে কিনা, যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হন। সো বেসিক্যালি এই রিইনফোর্সমেন্ট মডেলও কিন্তু আপনার সিস্টেম শিখে থাকে। এটা অনেকটা হচ্ছে যে বাচ্চাদের মতো, দেখবেন অনেক বাচ্চা আছে যে আপনি শিখাইলেন, সুপারভাইজড ওয়েতে শিখাইলেন যে বৃষ্টি হইলে জানালা বন্ধ করে দিবা, কিন্তু অনেক বাচ্চা আছে দেখবেন যে বৃষ্টি হইতেছে সে জানালাটা খুলে দিবে, খুলে দিয়ে আপনার দিকে চেয়ে থাকবে যে আসলে কি করেন দেখি তো, ওরা কি মাইট দেন না, আপনি আসলে কি ডিসিশন নেন, আপনার ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটার উপর বেস করে কিন্তু ও ওই পুরস্কার বা ইয়ার উপরে, যে আপনি যখনই ও বৃষ্টি হলে জানালা লাগাই দিলে ওকে একটা বলেন যে তুমি একটা ভালো কাজ করছো, ওকে যখন ওকে একটা প্রেস করেন, ওইটা থেকে শিখলো। আবার হচ্ছে জানালা খুলে দেওয়ার পর যদি একটা চটকনা খায়, তার মানে কি এটা আসলে করা যাবে না, ও শিখে গেল যে এটা করা যাবে না, আমি থেমে গেলাম। সো রিইনফোর্সমেন্ট লার্নিং। সো সুপারভাইজ, আনসুপারভাইজ আর রিইনফোর্সমেন্ট, এই তিনটা আমরা মেইনলি ইউজ করি। এর বাইরেও আর অনেকগুলো আছে, বাট আপনাদের যেহেতু অলিম্পিয়াড একটা পরীক্ষা দিতে হবে, আপনাদের সিলেবাসে তিনটা, তো এই তিনটা আমাকে বলতে বলা হয়েছে, আমি তিনটা আপনাদেরকে বললাম। সো কিভাবে কাজ করে অলরেডি বললাম, ডেটা, প্রচুর ডেটা জেনারেট হচ্ছে। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, দেখতেছেন, আমরা ফেসবুক একটা স্ট্যাটাস দিচ্ছি, দ্যাট ইজ অলসো এ ডেটা। সো এই ডেটার পরে প্রক্রিয়াজাতকরণ করতে হবে। আজকে আমরা মেশিন লার্নিং রোবট নিয়ে কথা বলতেছি, এখানে যদি আমি এখন আপনার সাথে যে সামনে কোন সিনেমা আসবে অথবা ওই ফুটবল খেলা নিয়ে যদি আলোচনা করি, এটা কিন্তু আমাদের এক্সপেক্টেড ডেটা না। সো এরকম এগুলাকে নয়েজ বলে। সো এই নয়েজ ক্যান্সেলেশন করতে হবে, নয়েজ গুলাকে বাদ দিতে হবে, ডেটাকে পিউরিফাই করতে হবে, ডেটা ক্লিনজিং করতে হবে, করে এক্স্যাক্টলি যে ডেটাগুলো আপনার কাজে লাগবে সেগুলাকে নিয়ে আপনি এই মডেলে নির্বাচন করতে যাবেন এবং মডেলকে ট্রেন করবেন। মডেল যখন শিখাবেন, তার মানে আপনার কাছে ইউ হ্যাভ সেভারাল ডেটা, সেভারাল সেট অফ ডেটা। এর মধ্যে একটা ডেটা হচ্ছে আপনার ট্রেন ডেটা, একটা হচ্ছে টেস্ট ডেটা। ট্রেন দিয়ে আপনি ট্রেন করাবেন, এই যে 100টা কুকুর 100টা বিড়াল ট্রেন করাইলাম, এরপর আপনি র্যান্ডম আরো 50টা বা 25টা কুকুর বিড়ালের ছবি দেখায় বলবেন যে বলো তো এটা কুকুর না বিড়াল। তখন দেখবেন যে ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারে কিনা, কুকুরকে কুকুর বা বিড়ালকে বিড়াল বলতেছে কিনা। যদিও ঠিকঠাক মতো বলতে পারে, তার মানে আপনার হচ্ছে কি মডেলটা ইভালুয়েশনে কি হবে, ঠিক আছে। আর যদি দেখা যায় যে আপনি কম ট্রেন করছেন, ও ঠিকঠাক মতো ডিটেক্ট করতে পারতেছে না, তখন ওকে আর একটু ভালো করে শেখাবেন। আবার উল্টাটাও হয়,
অনেকে বেশি শিখায় ফেলে, তখন কি হয় মডেল ওভারফিট হয়ে যায়। মডেল যখন ওভারফিট হয়ে যায় তখন কি হয়ে যায়, ওই যে বেশি শিখলে মানুষ পাগল হয়ে যায়, এরকম কিন্তু যে ও দেখা যাবে যে পরে আপনি এত যে শিখাইছেন ও গরু ছাগল গাধা যা আছে সবকিছুকে হচ্ছে যে ও কুকুর আর বিড়ালের মধ্যে ফিট করতেছে সে, কারণ সবগুলা 4টা পা আছে, একটা লেজ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, এটা হচ্ছে সব হচ্ছে কুকুর আর বিড়াল। সো আপনাকে বুঝতে হবে যে কতক্ষণ পর্যন্ত আপনার মডেল মানে এফিসিয়েন্টলি ট্রেন হচ্ছে, বেশি ট্রেন করা যাবে না, কমও ট্রেন করা যাবে না। এটা কনফিডেন্স লেভেল। আপনারা তো ইঞ্জিনিয়ারিং এর টার্মটা অনেক ভালো জানেন যে কনফিডেন্স লেভেল, যে আপনি যখন একটা ইমেজ প্রসেসিং করতে যান, যখন দেখবেন ইমেজ ডিটেক্ট করে বক্সের মধ্যে বলে যে আমি কনফিডেন্স লেভেল 0.6 মানে 98%, 92%, যে কতটুকু কনফিডেন্স যেটা এটা হচ্ছে যে ঠিকঠাক মতো সে ডিটেক্ট করতে পারছে। সো মডেল ইভালুয়েশন করতে হয়, যে মডেল ইভালুয়েশন করে আন্ডার থাকলে একটু প্লাস করতে হয়, বেশি প্লাস হয়ে গেলে ওটাকে একটু মানে অপটিমাইজ করতে হয়, মাইনাস তো অপটিমাইজ করতে হয়। আর ভবিষ্যৎবাণী প্রেডিকশন তো বললাম, যেমন আমরা গুগল ওয়েদার ফোরকাস্টিং দেখি বা খেলার ফোরকাস্টিং গুলো আমরা দেখি যে কে জিততে পারে, দেখা যায় না খেলাতে যে রেজাল্ট দেখার পরে বোঝা যাচ্ছে যে এই দল হারবে, যে এটা মোটামুটি 98% নিশ্চিত, এক বলে 100 নিতে করতে হবে, এটার প্রেডিকশন কি করবেন এটা তো বোঝাই যাচ্ছে। বাট এগুলো কিন্তু অনেক আগে থেকে প্রেডিক্ট করে আসতে থাকে, যে হ্যাঁ দেখবেন পার্সেন্টেজ বাড়তে থাকে, যারা খেলা দেখেন হয়তো এটা আরো ভালো করে ডিফাইন করতে পারেন। চলেন এবার একটা ছোট্ট একটা পরীক্ষা দিয়ে দিই, যে আপনারা চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, আমি জাস্ট অ্যান্সারটা দিচ্ছি এরকম যে প্রশ্নটা হচ্ছে আপনি একটা মডেল কে বিভিন্ন প্রাণীর ছবি দেখে বিড়াল আর কুকুর চেনার জন্য প্রশিক্ষণ দিলেন, মানে ওই যে যেটা বললাম 100টা কুকুর 100টা বিড়াল শিখিয়ে দিলেন। তারপরে প্রশিক্ষণ শেষে আপনি র্যান্ডমলি যখন একটা ছবি দেখাচ্ছেন, কুকুরের ছবি দেখালে সে কুকুর বলতেছে, বিড়ালের ছবি দেখলে বিড়াল বলতেছে। প্রশ্নটা বুঝতে পারছেন? সো ওকে আমি এক কুকুর আর বিড়াল শিখাইছি, সেখানের পর ওকে যখন র্যান্ডমলি দিচ্ছি সে হচ্ছে ঠিকঠাক মতো বলতে পারতেছে। তাইলে কি হলো, এটা আপনার হচ্ছে কোন টাইপের লার্নিং? এটা কি আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, না সেমি সুপারভাইজ লার্নিং? আপনার চ্যাট বক্সে একটু অ্যান্সার দেন, এ বি বা সি ডি দিয়ে আমরা একটু শুনি। যিনি ইয়েতে আছেন, মডারেশনে আছেন, একটু অ্যান্সার গুলা কি কি আসতেছে আমাকে একটু বলেন তো, বলতে থাকেন তো, সবাই একটু দেখি অ্যান্সার দেন চ্যাট বক্সে, এ বি না সি না ডি। আনসুপারভাইজ বলছে বি, বি সুপারভাইজ লার্নিং একজন বলেছে, বাকি সবাই বি বলছে, একজন বলেছে এ। সুপারভাইজ মানে বি, বি বলছে সবাই। মিক্সড অ্যান্সার আছে আর কি, বি বলছে, এ বলছে, বি বেশি বলছে। বি বেশি বলছে, বি, বি ফর বাংলাদেশ, এটাই বলছে সবাই। বেশিরভাগ আপনারা অ্যান্সারই সবাই বি। কি এখন এটাই অ্যান্সার দিলেন যে এতক্ষণ শেখানোর পরে বলতেছেন বি, এটা সুপারভাইজ লার্নিং? অ্যান্সার কি আর এখন আসতেছে না, অ্যান্সার শেষ? আর কেউ অ্যান্সার দিচ্ছে না। ওকে, সো বেসিক্যালি আপনারা ঠিকই বলছেন, এটা অ্যান্সার হচ্ছে সুপারভাইজ লার্নিং। কারণ হচ্ছে আপনি ওকে একেবারে হাতে কলমে ধরে শিখাইছেন, শেখানোর পরে সেটার উপর বেস করে সে একটা আপনাকে অ্যান্সার দিছে যে হ্যাঁ সে ঠিকঠাক মতো সে ফিট করতে পারছে। এটা রিইনফোর্সমেন্ট না, কারণ ও হচ্ছে প্রশ্ন উত্তর করে আপনার কাছ থেকে শিখে নেয়, বা ও হচ্ছে নিজ দায়িত্বে শিখে নেয়, আপনি তাকে নিজের থেকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিয়েছেন। এই কারণে এটা হচ্ছে আপনার সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ তো কোনোভাবেই না, সেমি সুপারভাইজড এটা না। তো যারা ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারছেন সবাইকে মানে কনগ্রেচুলেশন। সো আমি মাঝে মাঝে এরকম ভয় দেখাই দিই, কিন্তু ভয় দেখাইলেও আসলে পিছু পাওয়া যাবে না, যেটা লজিক্যালি ঠিক সেটা লজিকই ঠিক। সো এটা আমার লাস্ট স্লাইড, এটা হচ্ছে যে স্পিচ রিকগনিশন এবং ইমেজ রিকগনিশন, দুইটা এক্সাম্পল দেওয়া, যে এই এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি মেশিন লার্নিং এ, যে আমরা কথাকে টেক্সটে রূপান্তর করতে পারি, বা হচ্ছে যে দেখবেন যে অনেকে আছে যে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে এবং টেক্সট লেখা হয়ে যাচ্ছে, বা গুগলে হচ্ছে যে আমরা গুগল ডক্সে মুখে বলতে থাকি, লেখা হয়ে যাচ্ছে, কষ্ট করে টাইপ করতে হয় না। এটা কিভাবে, এটা মেশিন লার্নিং থেকে আপনার আসে আর কি। তো এখানে কি অডিও ক্যাপচার হয়, ফিচার এক্সট্রাকশন মানে হচ্ছে কি সবকিছু দিন শেষে সবকিছু টেকনিক্যাল মানে ডিজিটাল সবকিছু তো 0 আর 1 এর খেলা, তাই না? সবকিছু হচ্ছে মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ট্রানজিস্টরের খেলা, এবং সবগুলো হচ্ছে 0 আর 1 এর খেলা। তো আপনি যাই করেন না কেন 0 আর 1 এ কনভার্ট করে একটা মডেলের, যেটা আপনার পছন্দের মডেল, এখানে অনেকগুলো মডেলই বলা আছে, HMM RNN মডেলের মধ্যে ফিট করে এবং শেষে একটা সে টেক্সট আউটপুট দেয়। ওকে বাংলার জন্য ট্রেন করলে, মডেলের উপর বেস করে বাংলার জন্য ট্রেন করলে ও বাংলা আউটপুট দেয়। আপনার সেম এই RNN এর উপরে বেস করে আপনি যদি ওকে রাশান ভাষার জন্য ট্রেন করেন, রাশান ভাষায় আউটপুট দিবে। সো বেসিক্যালি মডেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, তো এটার উপর আপনি তাকে যেভাবে ট্রেন করবেন ওইভাবে আপনাকে টেস্ট রেজাল্ট দিবে, বা আপনাকে ওইভাবে মডেলটা এক্সিকিউট করবে। কিছু টুলস আছে যেমন ডিপ স্পিচ আছে, গুগল স্পিচ এপিআই আছে,
আর ইমেজের ক্ষেত্রে কি হয়, জাস্ট ইমেজটা রিকগনাইজ করে। যারা গুগল ফটোজ ইউজ করেন দেখবেন যে আপনাকে মাই ডেজে আপনার নাম ধরে দেখায়, অমুকের সাথে অমুক, তমুকের সাথে তমুক। সো এটা কিভাবে করে? আপনাকে প্রথমে কিন্তু একদিন কোনো না কোনোদিন জিজ্ঞেস করছিল অমুকের নাম কি, ছবি দেখায় বক্স করে দেখায় ওর নাম কি, আপনি তো দিছিলেন, তারপরে ওর সাথে আপনার যত ছবি আছে খুঁজে বের করে আপনাকে একটা মেমোরিজ দেখায় দিছে। এটা এই যে যেমন একটু আগে অ্যাপেল একটা বললাম, ফেস আনলক, নিরাপত্তা, স্বয়ংক্রিয় গাড়ি, মেডিকেল ইমেজিং। সো বেসিক্যালি এই মডেলের উপর বেস করে ইমেজকে আপনার ডিটেক্ট করা হয়। বেশ কিছু জনপ্রিয় মডেল, সিএনএন আছে, যেটা কেবল নিউজ নেটওয়ার্ক না, খবর বলে যে ওই সিএনএন না, এটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, আপনি তো জানেনই। যেমন ইওলো, ইউ অনলি লুক ওয়ান্স, এসএসডি, এই অনেকগুলো জনপ্রিয় মডেল আছে। সেই মডেলগুলো ইউজ করে আপনার হচ্ছে যে আপনি চাইলে ট্রেন করতে পারেন মেশিন লার্নিং। আর টুলস হচ্ছে যেমন টেনসরফ্লো, এটা জানেন যে গুগলের টেনসরফ্লো, এটা আপনার ডিপ লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। পাইটর্চ, ওপেনসিবি, কম্পিউটার ভিশন, ওপেনসিবি তো এখনো অনেক জনপ্রিয়, অনেক, যদিও আপনার টুলস এর মধ্যে মানে আমরা ইমেজ প্রসেসিং এ ইউজ করি, বাট এখন অনেক ওপেনসিবিতে এখন অনেক কাজ হয় বেসিক লেভেল আবার রিসার্চ লেভেলে। সো আই গেস এইটাই আমার শেষ স্লাইড ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। আমার সময়ও প্রায় শেষের দিকে। সো আগামী আমি আরো 10 মিনিট, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি ওই প্রশ্নগুলা একটু নিতে চাই। আপনারা চাইলে টাইপ করে দিতে পারেন বা মাইক্রোফোন আনমিউট করেও আপনারা চাইলে বলতে পারেন। থ্যাংক ইউ। যাদের কোশ্চেন আছে প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। চ্যাট বক্স কি কোনো প্রশ্ন আছে? কারোর কোনো কোশ্চেন নেই? কারো কোনো প্রশ্ন থাকলে দুই টাইপের জিনিস হয়, একটা হচ্ছে হয় সব বুঝে গেছে অথবা কিছুই বুঝিনি। সো বেসিক্যালি হচ্ছে যে এখানে আসলে না বোঝার কিছু নেই, আপনাদের এখানে অনেক সবকিছু আসলে আপনাদের জানা, যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সো তারপরেও যদি এরপরে স্পেসিফিক কোনো জিনিস জানতে চান, যেরকম আপনাদের কোনো বেশ কিছু কোয়েশ্চেন থাকা উচিত বলে আমি মনে করি। যেরকম যদি বইটা পড়ে থাকেন, কাইনেমেটিক্স নিয়ে আপনাদের জানা থাকার কথা, মানে জানতে চাওয়া কথা, পজিটিভ এবং নেগেটিভ। যদিও গুগল গুলো জানতে পারবেন, বাট পজিটিভ নেগেটিভ আপনার হচ্ছে যে কাইনেমেটিক্স নিয়ে জানতে চাইতে পারেন, বা অন্য কোনো টপিকসও যদি আপনারা জানতে চান সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে। আর যদি একেবারেই প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে আমরা মিটিং ক্লোজ করতে হবে। আমরা আর 1 মিনিট দেখি যদি কারো কোনো প্রশ্ন থাকে। অনেক আগে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সেন্সর ইজ ইনপুট, অ্যাকচুয়েটর ইজ আউটপুট, and control system controls how everything works through sensor and actuator, মানে is that জিজ্ঞেস করেছে আর কি। মানে আচ্ছা, আমি প্রশ্নটা আমি যতটুকু বুঝছি যে কিভাবে সেন্সর, অ্যাকচুয়েটর এবং ব্রেন একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ করে, বিষয়টা কি এরকম? Control system controls how everything works through sensor and actuator, is that okay? আচ্ছা, মানে বেসিক্যালি আপনি ধরেন পিসির মতো, পিসিতে আপনার ইনপুটটা হচ্ছে কি, কিবোর্ড বা মাউস, রাইট? কন্ট্রোলটা কি, আপনার যে আপনার প্রসেসর যেটা আছে সেটা কন্ট্রোল, আর আউটপুট কি, ডিসপ্লে, অথবা অনেক সময় আপনার প্রিন্টার ইউজ করেন, রাইট? সো বেসিক্যালি আপনার রোবোটিক্স এর ক্ষেত্রেও আপনার এই সিস্টেমটাই কাজ হয়। সবকিছু দিন শেষে একটা ইনপুট ঢুকবে, একটা কন্ট্রোল থাকবে এবং একটা আউটপুট পাবে। সো আমি এইটা কত মানে কত এখন কম্পিউটারে কি হয়, কম্পিউটারে কি সব যেমন আপনাকে সবকিছু ইনপুট দিতে হয় ম্যানুয়ালি, এবং সেটার উপর বেস করে একটা প্রোগ্রাম যদি চলে, সে প্রোগ্রাম আপনাকে একটা আউটপুট দেয়। আর এই কম্পিউটার তো অনেক কিছু করতে পারে। আর রোবটের ক্ষেত্রে কি হয়, একটা স্পেসিফিক টাস্ক থাকে। একটা রোবট কিন্তু একটা টাস্কই করবে। একটা রোবটকে যদি 2টা টাস্ক করতে দেন, ও মানে একটা শেষ হলে আর একটা করবে। এমন না যে সে 2টা কাজ সাইমালটেনিয়াসলি করবে। 2টা কাজ সাইমালটেনিয়াসলি করতে পারে এখন, বাট এটা খুব কমপ্লেক্স সিস্টেম। বাট সাধারণত একটা রোবটকে একটা কাজের জন্যই তৈরি করা হয়। আমরা মানুষরা কি করি, গান শুনতেছি, গান শুনতে শুনতে একটা স্ক্রিনে আপনার মনে করেন যে মানে মুভি ছেড়ে রাখছি, আর একটা দিয়ে মনে করেন অ্যাসাইনমেন্ট টাইপ করতেছি, হইতে পারে এরকম অনেক সময় অনেকে করে। একসাথে 3টা কাজ কম বেশি মিলায় মিলায় করতেছেন। আপনার পিসিতে হয়তো এক সাইডে ডাটা ডাউনলোড হচ্ছে, এক সাইডে আপনি টাইপ করতেছেন, এক সাইডে হচ্ছে আপনার ব্যাকআপ নিচ্ছে, অনেক কাজ করে। বাট রোবটকে একটা স্পেসিফিক কাজ টার্গেট করে তাকে দেওয়া হয়, যেন আমার একটা কাজ যেন ইজিলি আমি করতে পারি, এফিসিয়েন্টলি করতে পারি। সো এই সাইমালটেনিয়াস সিস্টেমটা কাজ করে। যিনি প্রশ্নটা করছেন আপনি একটু বলেন যে আমি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারছি কিনা। যদি না পারি আমাকে একটু গাইড করেন, আমি চেষ্টা করবো একটু ডিপলি বলার জন্য।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকজন প্রশ্ন করছেন হাসিবুর রহমান, যে সিএনএন জিপিটি এর মতো হেভি মডেল গুলো রান করে কি হার্ডওয়্যার ইউজ করা রান আচ্ছা, আপনি মনে হয় জিজ্ঞেস করছেন যে রান করতে কোন টাইপের হার্ডওয়্যার ইউজ করা হয় জিপিটির মতো হেভি মডেল গুলো। ওয়েল, আপনার জিপিটির আপনার এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা সাধারণত এখন আগে কি করতো, যখন ফার্স্ট লেয়ারে ছিল সিপিইউ, পরে আসলো কি জিপিইউ, এরপর আসলো কি টিপিইউ, এখন হচ্ছে এনপিইউ, নিউরাল প্রসেসিং ইউনিট। সো বেসিক্যালি আপনার হার্ডওয়্যারের ক্ষেত্রে হচ্ছে প্রসেসিং স্পিড মানে ক্যাপাসিটিটা তার, এটা আমি যদি সহজ ভাষায় যদি একটু বলতে চাই, যে বিষয়টা এরকম যে আহ আমি অনেক কিছু পারি, হ্যাঁ, মনে করেন আমি 10টা কাজ করতে পারি, আর আরেকজন হচ্ছে একটা কাজই 10 বছর ধরে করতেছে, আপনি কার কাছে যাবেন? যদি স্পেসিফিক ওই কাজটা নিয়ে আপনার অ্যান্সার দরকার হয়, আপনি কিন্তু স্পেসিফিকলি ওর কাছে যাবেন। হাওয়েভার আমি কিন্তু অনেক কিছু পারি, আপনি আমার কাছে আসবেন না। মনে করেন যে ডাক্তারের কাছে গেছেন, মেডিসিনের ডাক্তারের কাছে গেলে সে আগে সবকিছু দেখে, দেখার পরে সে কিন্তু একটা স্পেশালিস্ট কারো কাছে পাঠায়, সার্জারি হলে সার্জনের কাছে পাঠায়, যদি ক্যান্সার হয় তাহলে হচ্ছে যে মানে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে পাঠায়, এরকম। সো বেসিক্যালি আপনার জিপিটির ক্ষেত্রে কি হয়, যে ডিপ লার্নিং এর একটা বিষয় থাকে, যে কন্টিনিউয়াস একটার পর একটা চেইন সাইকেলে আপনার করতে থাকে, যে মডেল গুলা যে থাকে আপনার তাকে ট্রেন করতে হয়, মানে চেইন থাকে, এরকম না যে মানে 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 আনসিনক্রোনাইজ কিছু না আর কি, বা অ্যাসিনক্রোনাইজ কিছু না। তো এই কারণে আপনার জিপিটি বা যে এখন যে টিপিইউ গুলাতে আসছে, এগুলাতে হচ্ছে যে আপনার একটার সাথে একটা কানেকশন করে আপনার হচ্ছে যে মানে বেশ হেভি লেভেলের আপনার হচ্ছে যে ইউজ করা হয়, টিপিইউ গুলা ইউজ করা হয়। এনভিডিআই এর ক্ষেত্রে অনেক আগানো আছে। আহ, এখন অনেকে হচ্ছে যেগুলিতে আপনার যে বড় যেগুলো আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম গুলো, এখন তো ওগুলোর ক্ষেত্রে বড় জিনিস লাগে বা বড় হার্ডওয়্যার সেটআপ গুলো লাগে, জিপিইউ মানে হাই কনফিগারেশনের। আর যদি আপনি ছোট, এখন তো অনেকে এসএলএম নিয়ে কাজ করতেছে, যে স্মল মানে ল্যাঙ্গুয়েজ মডেল, বা মানে একেবারে লোকালাইজড, যে আপনার আর সবকিছুর জন্য এখন মনে করেন যে আমার হার্টবিট দেখে প্রেডিকশন করা যে আমার হার্টের কন্ডিশন ঠিক আছে কিনা, এটার জন্য যদি আপনি চ্যাট জিপিটি ঘুরায় নিয়ে আসেন কথাগুলো, এর থেকে বেটার না যে আপনার যে রিস্ট ব্যান্ডটা আছে বা আপনার যে স্মার্ট ওয়াচ আছে, ওটার মধ্যে আপনি একটা এসএলএম চালায় দিলেন, স্মল লার্নিং মানে ল্যাঙ্গুয়েজ মডেল চালাই দিলেন, যে হ্যাঁ ওইখান থেকে সে মডেলের উপর ট্রেন করে সে আপনাকে প্রেডিকশন গুলা দিচ্ছে। সো এখন আসলে হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেক মানে ফ্ল্যাকচুয়েশন আছে, সব ক্ষেত্রে যে খুব দামি দামি হার্ডওয়্যার লাগবে বিষয়টা তা না। এখন ইউসেজের উপর বেস করে আপনার হার্ডওয়্যার গুলোর সেটআপ গুলো আপনার চেঞ্জ হয়। একজন অ্যান্সার প্রশ্ন আমাকে একটু জানাবেন যে আমি আপনার উত্তরটা দিতে পারলাম কিনা। ইফ আই শো ইমেজেস অফ 10 dogs and 10 cats without teaching it what they are, and they can recognize them as two different groups without mentioning whether they are cats or dogs, that's unsupervised learning? ওয়েল, এটা নির্ভর করতেছে আপনি তাকে কিভাবে মানে আপনার যে প্রোগ্রামটা রান করছেন ওকে কিভাবে কোড করছেন। দিন শেষে আপনি মেশিন লার্নিং মানে এই না যে সুপারভাইজ মানে কিছু একটা করলেন না, আপনি হয়তো পাইথনে প্রোগ্রাম করে ওকে বললেন যে ওকে আপনাকে ডিফাইন করে দিতেই হবে, আপনি এখন কিছু একটা দেখাবেন, সেই কিছু একটা কি এইটা তো আপনাকে বলতে হবে। আপনি তো তাকে ক্যাট ডগ না বলে আপনি এবিও বলতে পারেন, যে তোমাকে আমি আমি 2 রূপের ছবি দেখাবো, একটা এ একটা বি। আপনি এটা যদি একবার তাকে না বলে দেন সে তো শিখতে পারবে না। আনসুপারভাইজড বেসড অন যে তাকে কিছু একটা আপনি তাকে বলে দিয়েছেন, সে তারপরের স্টেজে সে একটা শিখে নিবে। যে মনে করেন যে তাকে কুকুর আর বিড়াল বলছেন, বাট কুকুর বিড়ালের মধ্যে এটা কি বড় কুকুর না ছোট কুকুর, এটা কি বিড়াল নাকি বিড়ালের বাচ্চা, নাকি এটা বিড়ালের মতো দেখতে অন্য কোনো প্রাণী, দ্যাট ইজ আনসুপারভাইজড। মানে আনসুপারভাইজড এমন না যে আপনি কিছুই না বলে বললেন যে আমি একটা কিছু দেখাইলাম, কুকুর বিড়াল দেখায় বললাম যে বলো তো এটা কি, এটা কি মোবাইল ফোন নাকি ল্যাপটপ নাকি গাড়ি নাকি, বিষয়টা এরকম না। আনসুপারভাইজড বিষয়টা এরকম না, তাকে একটা কিছু তাকে গাইড করে দিতে হবে, গাইড করার পরে সে অনুযায়ী সে বলবে যে হ্যাঁ, ক্লাসিফাই করবে যে কুকুরটা হচ্ছে এ, বিড়ালটা হচ্ছে বি, তখন সে হয়তো বলবে যে হ্যাঁ যে এ আর বি, এখন সবগুলা এ আর একটা বি। একেবারে কিছু না বললে সে আপনার কিছুই দেখাবে না আনসুপারভাইজড। এআই কন্ট্রোল ড্রোন বানাতে চাচ্ছিলাম, বাট লাইট ওয়েট কোন হার্ডওয়্যার ইউজ করব বুঝতেছি না। ওকে ফাইন, বেসিক্যালি ড্রোন নিয়ে আমার খুব বেশি আসলে অভিজ্ঞতা আছে বিষয়টা তা না, বাট এআই ড্রোন বানানোর ক্ষেত্রে তো আপনার তো যে প্রসেসিং, এখন তো জানেন যে এটা আপনাকে আসলে একটু খুঁজতে হবে, আমি আপনাকে এক্সাক্ট গাইডটা করতে পারতেছি না আনফরচুনেটলি। আপনারা যারা আরডুইনো ইউজ করছেন দেখছেন যে এখন আরডুইনো কে কোয়ালকম কিনে নিছে, সো এখন কোয়ালকমের চিপ বসানো, যে কোয়ালকমের চিপ আমার মোবাইল ফোনে বসানো ওই সেম জিনিস এখন আরডুইনোতে বসানো। সো বেসিক্যালি আপনাকে দেখতে হবে যে আপনি যে পারপাসটা করতে চান, আপনি
এআই দিয়ে আসলে ড্রোনের কি কন্ট্রোল করবেন, যে ফ্লাইট কন্ট্রোলটা করবেন নাকি ড্রোন কোনো কিছু ইমেজ সেন্স করাটা সেটা কি আপনি এআই বেস করবেন, যে হ্যাঁ মানে আমি ড্রোনের মধ্যে আমি একটা লোকাল একটা জিনিস বসাই দিছি, যে আমি যে দেখেন না যে ইসরায়েল যেটা করে যে কি হয় যে স্পেসিফিক লোককে টার্গেট করে আপনার মানে শুট করতে পারে, সো ওকে আপনি মানে ল্যাঙ্গুয়েজ আপনি ফার্স্টে যেটা বলছেন ওটাই, মানে আমি আসলে ওই জিনিসটাই করতে যাচ্ছি যে ড্রোন ডিটেক্ট করবে, তারপরে হচ্ছে ফেস রিকগনিশনও থাকবে, প্লাস হচ্ছে আমি ওকে। এআই কে একটা ইয়ে দিব, মানে কমান্ড দিব যে মানে জিপিটি রান করবে আর কি, মানে জিপিটি 4 এর আপনার মতো তার এরকম। জন্য তো আর এলএলএম প্রয়োজন না, আপনি এসএলএম ও করতে পারেন, আপনি স্পেসিফিক ফেস রিকগনিশন নিয়ে কাজ করবেন, স্পেসিফিক টাইপ নিয়ে, তাই না? আপনি তো নিশ্চয়ই ড্রোন পাঠায় দেখবেন না যে একটা মেলার মধ্যে কতগুলো চাইনিজ আছে, কতগুলো আপনার হচ্ছে রাশিয়ান আছে, কতগুলো বাংলাদেশি আছে, তা না। সো স্পেসিফিক একটা লোক যেন টার্গেট করতে পারে, এম আই কারেক্ট? হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে। সো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি আপনি কস্টিং এর দিক থেকে আপনি দেখতে পারেন যে যেগুলোতে আপনার মানে যেগুলোতে আপনার এনপিইউ বা জিপিইউ আছে, যেগুলো এসএলএম রাইট করতে পারে, আপনি আপনি সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমার ইএসপিরও অনেকগুলো মডেল আছে যেগুলোতে আপনি চাইলে ছোটখাটো মডেলের আপনি রান করতে পারেন, বাট সেটা কি আপনার পারপাসটা সার্ভ করে কিনা, আপনার কতগুলো আপনার হচ্ছে যে আপনার ডেটা অ্যানালাইসিস করতে হচ্ছে বা আপনার লোডটা কিরকম, সেটার উপর বেস করে আমার মনে হয় আপনি ডিসিশনটা নিলে বেটার হয়। আমি স্পেসিফিকলি এখন কোন একটা ব্র্যান্ড বললাম, সেটা হয়তো কাজ নাও করতে পারে, এটা আপনি আরেকটু রিসার্চ করে যদি নিতে পারেন আমার মনে হয় এটা আপনার জন্য বেটার হয় আর কি। বাট দের আর সো মেনি অপশনস, কম খরচের অনেক অপশনস আছে। এখন কোয়ালকম আসার পরে ওইটা যে এখন ওটা মনে হয় আরডিনোর এখন মানে আয়নো যে ফাইল আমরা আগে জেনারেট করতাম এটা এখন চলে না, ওটা এখন অন্য মানে অন্য অন্য এক্সটেনশনে চলে গেছে। সো আপনি ওইটা নিয়ে আপনি দেখতে পারেন, ওটা $45 মাত্র। সো ওইটাও আপনি দেখতে পারেন যে কাজ করে কিনা। আপনার এনভিডিআর অনেকগুলা কিন্তু মানে হাই রেঞ্জের যেরকম আপনার বোর্ড আসছে জেটসনের মতো, এরকম হচ্ছে ছোট রাসবেরি পাইও এখন কিন্তু আপনি চাইলে ছোটখাটো মডেল চালাইতে চাইলে রাসবেরি পাইও করতে পারেন। আপনাকে একটা ইনফরমেশন দিই, আজকেই দেখতেছিলাম লিঙ্কডইনে, ইসরো ইন্ডিয়ান যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওরা কয়েকদিন আগে একটা কম্পিটিশন অর্গানাইজ করছে। কম্পিটিশনটা হচ্ছে মার্সে ওরা ড্রোন পাঠাবে, বুঝেন, আপনি নেটে সার্চ দিলে পাবেন, আগে শুনে নেন। ইসরো হচ্ছে মার্সে একটা ড্রোন পাঠাবে যেখানে কোনো জিপিএস থাকবে না। জিপিএস তো আপনার সব মানে পৃথিবীকে টার্গেট করে আপনার হচ্ছে স্যাটেলাইট গুলো মুভ করা, ওই আপনি সেটার উপর বেস করে আপনি ডিসিশন নেন। মার্সে তো আপনার কোনো স্যাটেলাইট নেই, তাহলে মার্সে ড্রোনটা কিভাবে লোকেশন সেট করবে, কোথায় ল্যান্ড করতে হবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা সে করবে কিভাবে, এটা একটা কম্পিটিশন ছিল, নো জিপিএস ড্রোন কন্টেস্ট। ওইটার মধ্যে যে টিমটা জিতছে, অনেকেই পারে নাই, যে টিমটা জিতছে ওরা কি করছে, ওরা লাইডার ইউজ করছে ডিটেকশনের জন্য, আর ওদের এই কন্ট্রোলিং এর ক্ষেত্রে এআই, ওইখানেও এআই ইউজ করছে। ওই এআই ইউজ করছে ওরা রাসবেরি পাইতে। আপনি একটু নেটে সার্চ দেন, এটা জাস্ট কয়েকদিন আগেই হয়েছে আর কি, আমি আজকে লিঙ্কডইনে দেখতেছি। সো আমার মনে হয় আপনি রাসবেরি যদি খুব ছোট মডেল হয়, আপনার রাসবেরি পাই একটা ইটস এ গুড চয়েস আর কি আমার মনে হয়। তারপর আপনি আরেকটু সার্চ করে আপনি হার্ডওয়্যারটা সিলেক্ট করলে আমার মনে হয় বেটার হবে আপনার জন্য। ইসরো নো জিপিএস ড্রোন কম্পিটিশন দিয়ে সার্চ দেন, আপনি মনে হয় অ্যান্সারটা পেয়ে যাবেন। আর কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর না হলে আমরা 1 মিনিটের মধ্যে ক্লোজ করবো। আর চাইলে টাইপও করতে পারেন, মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন। আর মেবি কারো কোনো কোশ্চেন নাই। ওকে, আই গেস আর কারো কোনো প্রশ্ন নাই। হাওয়েভার যদি প্রশ্ন থাকে আপনারা তো সার্চ করে অবশ্যই জেনে নিতে পারবেন, যেহেতু আপনারা ইঞ্জিনিয়ার। বাট আপনাদের যদি এরকম হয় যে না আমার কাছ থেকে লাগবে, সেক্ষেত্রে আপনারা অর্গানাইজার থ্রুতে আমার কাছে পৌঁছাইতে পারেন, নো ইস্যু। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে শুনছেন। আপনাদের অলিম্পিয়াডের পরীক্ষাটা ভালো হোক, এটা আমার আশা থাকলো। আর অলিম্পিয়াডকে শুধু অলিম্পিয়াড হিসেবে না, আমার এক্সপেকটেশন থাকবে যে আপনারা এখান থেকে একটু ডিটেলসে শিখবেন, একটু কনসেপ্টটা ভালো ক্লিয়ার করবেন এবং এটাকে প্র্যাকটিক্যালি আপনারা কাজে লাগাবেন। অন্যান্য যাদের এই জিনিস কাজে লাগানোর সুযোগ থাকুক না কেন, ইঞ্জিনিয়ারদের একটু সুযোগটা বেশি থাকে ডেফিনেটলি। সো আপনারা চেষ্টা করবেন যেন এটা আপনারা রিয়েল লাইফে কাজে লাগাইতে পারেন। সো এই শুভকামনা জানাই আমার সেশনটা আমি শেষ করছি। যারা মডারেটর আছেন ধন্যবাদ। এতক্ষণ আইসিটি অলিম্পিয়াড কে সময় দেওয়ার জন্য। ভাইয়া অনেক নলেজেবল একটা পার্সন, সময় বের করে আমাদেরকে সময় দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সাথে আবার সবাইকে শুভকামনা থাকলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আর আইসিটি অলিম্পিয়াড রিলেটেড